আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বেঁচে থাকার অর্থই হারিয়ে ফেলতাম। সত্যিকারের ভালোবাসার মানুষকে হারালে তার আক্ষেপ কোনো কিছু দিয়ে মেটানো নয়। দীর্ঘশ্বাস ফেলল রিশা, হাত ভাঁজ করে দূরে দৃষ্টি রেখে বলল, ভালোবাসা নীরবে বয়ে বেড়ানোটা খুব কষ্টকর ভাইয়া। একটা মানুষের জন্য আকাশসম অনুভূতি জমিয়ে যখন তাকে জানানোর উপায় থাকে না, সে অনুভূতিটা আরো বেশি কষ্টদায়ক। তোর খুব ধৈর্য কুহুকে সেই কবে থেকে ভালোবেসে গিয়েছিস, অথচ এতদিনে তাকে জানালি। ঈশাত হাসল রনক। এই অনুভূতি আমাকে বড্ড পুড়িয়েছে। আর কুহুর মতো নির্বোধ মেয়েটাকে তো বোঝাতেই পারিনি কখনো, অথচ এই বোকাময় আকৃষ্ট করেছে আমাকে। কুহুকে বহু আগে থেকেই ভালোবাসতাম, সেটা এখনো বলিনি। তড়িৎ গতিতে ভাইয়ের দিকে তাকিয়ে বলল রিশা, মানে বিয়ে হয়ে গেছে তোদের আর এখনো বলিসনি? এটা তো অবশ্যই অন্যায় করছিস ভাইয়া। শব্দ করে হাসল রনক। নির্বোধ মেয়ে যখন বোঝেনি সেটা আর প্রকাশ করিনি। তবে কুহুকে আমি ভালোবাসি এটুকু জানিয়ে দিয়েছি। তবে তার জন্য যে বহু আগে থেকে নীরবে অনুভূতি পুষেছি সেটা এখনো জানাইনি। এটা একান্ত আমার নিজের মধ্যে থাকুক। মানে কি অনেক আগে থেকে ভালোবাসতি সেটা বলবি না? বলতাম রিস, কিন্তু এখানে অনেক ঝামেলা আছে। কুহু যদি প্রশ্ন করে ভালোবাসতেন তাহলে অন্য ছেলের সঙ্গে বিয়ে হওয়ার সময়ও বাধা দেননি কেন, তখন কি বলবো? কিছু জিনিস একান্ত নিজের মাঝে রাখতে হয়। কুহু বহু আগে থেকেই নীরবে আমার মনের গহীনে আছে, সেভাবেই থাকুক। তবে কাপুরুষের মতো পিছিয়ে নেই আমি। ভালোবাসি ঠিকই জানিয়ে দিয়েছি। সিঁড়ির কাছাকাছি শব্দ হলো। রনক আর রিশা একত্রে তাকালো। কুহু উঠে এলো, হাসি মুখে চলে গেল রিশা। খুব পিছু ডাকলো। কোথাও সেও আসলে আড্ডা দিতে, এদিকে রিশা চলেই গেল। রনকের দিকে দৃষ্টি পড়তে দ্রুত পা ফেলে এগিয়ে এসে বলল, কুহু, খাবার টেবিলে সত্য বলে কি হতো শুনি? আমি তো রিশাকে বলে দিয়েছি সব সত্য কথা। আর আপনি বলেন সাজেক রিশা ভাবছিল আমরা হানিমুনে গিয়েছি। এখন তো বাবা মাও ভাববে আমরা হানিমুনে গিয়েছি। কোনো উত্তর দিল না রনক। কুহুকে কোলে তুলে নিল। চমকে উঠল কুহু, অপ্রস্তুত হলো। আশেপাশে দ্রুত দৃষ্টি বুলালো, পাশের বিল্ডিং থেকে কেউ দেখে না ফেলে। রনকের কপালে পড়ে থাকা চুলগুলো বাতাসে উঠছে। গভীর দৃষ্টি ফেলে তাকিয়ে আছে সে। কুহুকে নিয়ে সিঁড়ি ভেঙে নামতে নামতে বলল রনক, এই কথাটা তো আমার মাথাতেই ছিল না। আমাদের তো এখনো হানিমুনই হয়নি। কবে যাওয়া যায় বলো তো বউ? কুহুর চোখ দুটো বড় বড় হয়ে গেল। রনকের টি শার্ট মুচড়ে ধরে বলল, হ্যাঁ, প্রতিদিনই আপনার সাথে হানিমুনে চলে যাব। হুম, হানিমুনে গিয়ে কয়েকদিন থাকলেই হবে। অবশ্যই এই কয়েকদিনে আমার পোষাবে কি না। সব বিপত্তি ঘটে এই কাজের জন্য। আমার তো ইচ্ছে করে তোমাকে নিয়ে দূরে কোনো অজানায় হারিয়ে যাই, যেখানে শুধু ভালোবাসা আর ভালোবাসা। রনক পুরো কথা শেষ করতে পারল না। তার আগে কুহু তার পেলব হাতখানা নিয়ে মুখ চেপে ধরল। বাকি আর কথা বাড়ালো না রনক। সামনে তাকিয়ে হাঁটা ধরল, দাঁত চিপিয়ে বলল, কুহু, দুনিয়ার সব ভালোবাসা আপনার ভেতরে। যারা প্রেমের ইতিহাস করে গেছে তারাও বোধহয় এতটা ভালোবাসেনি না। রুমে এসে কুহুকে খাটে নামিয়ে দিয়ে একটুখানি সুর তুলে বলল রনক, এই বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। কুহু বোকার মতো তাকিয়ে রইল। এ কোন রনক ভাইকে দেখছে, যার মুখ দিয়ে সবসময় ঝাঁঝালো কথা ছাড়া কিছু আসতো না। মনে হচ্ছে এই প্রেম শত বছর ধরে লালিত তার অন্তঃকরণে। পাশে ধপাস করে খাটে শুয়ে পড়ল রনক। দৃষ্টি রাখলো সিলিং ফ্যানের দিকে। বুকের বা পাশে ডান হাতটা চেপে ধরে বলল, সম্রাট শাহজাহানের তাজমহলের থেকেও বিরাট বড় তাজমহল তোমার জন্য বানিয়েছি কুহেলিকা, ঠিক আমার বুকের এখানটায়। চোখ শুরু করে রনকে পর্যবেক্ষণ করল কুহু। দিন দিন বেরসিক কলহপ্রিয় রনক ভাই যেন রোমান্টিক হয়ে যাচ্ছে। সবকিছু ঠিক হজম হচ্ছে না। কোর ভাবুক মুখের দিকে তাকালো রনক। পরক্ষণে হাত টেনে নিল স্বীয় বক্ষস্থলে। টাল সামলাতে পারল না কুহু। তার অধরষ্ট ঠেকল রনকের গলার পাশে। জড়িয়ে নিয়ে কানের পাশে ফিসফিস করে বলল রনক, ভালোবাসাতে কোনো হাত হয় না নির্বোধ মেয়ে। অহেতুক সন্দেহ একটা সুন্দর সম্পর্কের জোড়াকে আলগা করে দিতে সক্ষম। আমি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত ভালোবাসি জানান দিয়ে যাব, তুমি শুধু অনুভব করে যাবে। কথা বলা শেষে কুহুর কানে ছোট্ট একটা চুমু খেল রনক। মৃদু কেঁপে উঠল কুহু। দ্রুত মাথা তুলে রনকের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে রনক ভাই তাকে পড়ে নিয়েছে, মনোবধি হদিস করে নিয়েছে। রনকের মুখের উপর ঝুঁকে আছে কুহু। চোখে একরাশ মায়া নিয়ে তাকিয়ে আছে রনক। হাত বাড়িয়ে কুহুর পাতলা ঠোঁট জোড়া আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল।
অপ্রতিভ হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো কুহু। কোনো রকম কপালে হাত রেখে বলল, 2 দিন ধরে ঠিকঠাক ঘুম হচ্ছে না, মাথাটাও ব্যথা করছে। রনকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। উঠে বসল সে। বিছানার পাশ টেবিলের ড্রয়ার হাতড়ে মাথা ব্যথার মলম বের করলো। কুহুকে টেনে নিজের কোলে শুয়ে দিল। চুলে হাত বুলিয়ে দিল খানিক। কুহু অবাক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। এরূপ কিছুর জন্য প্রস্তুত ছিল না। কুহুর মাথায় মলম লাগিয়ে আলতো করে টিপে দিল। চোখ বুজে থাকলো কুহু। বন্ধ চোখের দিকে তাকিয়ে ঈষৎ হাসল রনক। মুখের আদল বলছে স্বস্তি পাচ্ছে মেয়েটা। ঘুম হলে ঠিক হয়ে যাবে, দেখো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চুপচাপ ঘুমিয়ে যাবে। কুহু চোখ মেলে তাকালো। রনকের কোমর জড়িয়ে নিয়ে আর একটু গুটিসুটি হয়ে গেল। এ স্পর্শে কোনো স্বার্থ নেই, আছে অফুরন্ত ভালোবাসার বহিঃপ্রকাশ। ভেবেছিল রনকের ভাইয়ের মনে হয়তো অন্য বাসনা চেপেছে, অথচ কুহুর সামান্য মাথা ব্যথার কথা শুনে কেমন চিন্তিত হয়ে গেল লোকটা। হঠাৎই কুহুর ভেতর থেকে কেউ বলে উঠল, তুমি খুব সৌভাগ্যবতী মেয়ে। পুরুষের এমন যত্ন আর নিটল ভালোবাসা কি সহজে মেলে? তবুও যদি সন্দেহ পুষে রাখো তবে সত্যিই নারী তুমি বোকা। কুহুর মাথায় ছোট্ট একটা চুমু খেলো রনক। মেয়েটা শান্তিতে ঘুমালেই নিশ্চিন্ত। সম্ভব হলে এইটুকু ব্যথা নিজেই শুষে নিত। কুহুর বন্ধ চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। অসুস্থ হলে ঠিক মায়ের কোলে এভাবে শান্তিতে চোখ বুঝত। বাবার আদর তো জোটেইনি কপালে, খুব ছোটবেলায় হারিয়েছে। ঠিকঠাক সুন্দর একটা স্মৃতিও তার মানসপটে নেই। শুনেছিল একটা মেয়েকে তার বাবার চেয়ে অধিক ভালোবাসতে পারে না কেউ। সে সৌভাগ্য তার হয়নি। রনক ভাইকে পাবার পর মনে হচ্ছে দুর্ভাগ্যও নয় তার। কুহুর শরীর মৃদু কাঁপছে কান্নার দাপটে। হঠাৎই যেন টনক নড়ল রনকের। বিচলিত হয়ে কুহুর গালে হাত রাখতেই দেখল ভেজা। কুহু, মাথা বেশি ব্যথা করছে? খারাপ লাগছে? বলো আমাকে। এই কুহু। রনকের কোল থেকে মাথা তুলে উঠে বসল কুহু। ভেজা চোখে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল চিন্তিত রনকের মুখে। পরক্ষণেই বক্ষস্থলে ঝাঁপিয়ে পড়ল। কান্নার বেগ বাড়ল। রনকের ভেতর অস্থির হয়ে উঠল। হঠাৎ কি হয়ে গেল মেয়েটার? কুহুর কান্না তার বুক কর্মেই ভারী করে তুলল। নিঃশ্বাস রোধ হয়ে রইল। বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে নিল সে। কান্নারত স্বরে থেমে থেমে বলল কুহু, আপনি আমায় এত কেন ভালোবাসেন রনক ভাই? কুহুর কান্নার কারণ এতক্ষণে বোধহয় ঠাওর করতে পারল রনক। একটুখানি যত্ন পেতেই মেয়েটা আবেগপ্রবণ হয়ে গেছে। মাথায় অনেকগুলো চুমু খেয়ে বলল রনক, ভয় পাইয়ে দিয়েছিলে। এতখানি ভালোবাসি কেন সেটা তো নির্দিষ্ট করে বলতে পারবো না। ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। তবে আমি কিন্তু ভালোবাসার বিনিময়ে ভালোবাসা আদায় করে নিতে জানি, এক চুলো ছাড়তেই না। মিনমিনে গলায় বলল কুহু। আমি ঋণ রাখি না, অবশ্যই শোধবোধ করে দিব। রনকের ওষ্ঠকোণে হাসি ফুটে উঠল। বোকা মেয়েটা ভালোই উত্তর দিতে জানে। তবে ঘড়িতে সকাল 9টা। নাস্তা তৈরি করছেন শারমিন বেগম। হাতে হাতে এগিয়ে দিচ্ছে জুলেখা। কুহু আজকে এখনো জাগেনি। ব্যাপারটা অবাক করেছে শারমিন বেগমকে। অন্যদিন ঠিক সকালেই জেগে যায় মেয়েটা। হয়তো জুলেখাকে রাখা হয়েছে বলে মেয়েটা আশকারা পেয়ে বসে আছে। বেশ বিরক্ত নিয়ে কাজ করছেন শারমিন বেগম। টেবিলে খবরের কাগজ হাতে অপেক্ষায় বসে আছেন রাশেদ জামাল। কিছুক্ষণের মাঝে রিশা উপস্থিত হলো। তখনই কলিং বেল বেজে উঠল। এগিয়ে গিয়ে দরজা খুলে দিল রিশা। তোহা আর আফসানা বেগম দাঁড়িয়ে আছেন হাসি মুখে। বেশ খুশি মনে অভিবাদন জানালো রিশা। তোহা হাত থেকে ফলমূল আর মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল। ভেতরের রুমে গিয়ে মাকে ডাকলো রিশা। মেয়ের মুখে কুটুম আসার খবর ঠিক পেয়েছেন শারমিন বেগম। বাহিরে যেতে ইচ্ছে হলো না তার। হাতের কাজ পড়ে আছে। এক্ষুনি স্বামীকে খাইয়ে বিদায় দিতে হবে। জুলেখার উদ্দেশ্যে বললেন বেশি করে চা বসিয়ে দিতে আর ফলমূল কাটতে। রিশার বদৌলতে এতক্ষণে জুলেখার জানা হয়ে গেছে বাড়িতে কুহুর মা আর ভাবি এসেছে। রাশেদ জামাল বেশ হাসি খুশি কুশল বিনিময় করছেন। কিছু সময়ের মাঝে জুলেখা এসে পরোটা আর আলু ভাজি দিয়ে গেল, আর কুহুর বাড়ির লোকদের জন্য কাটা ফলমূল। দৃষ্টি ঘুরিয়ে কুহুকে খুঁজছিল তোহা। জুলেখা দাঁড়িয়ে ফটাফট নিজের পরিচয় দিতে শুরু করলো। এইবারে নতুন কাজের লোক সে। রনক স্যার নিয়ে এসেছে তার বউয়ের কষ্ট কমাতে। বউ যেন সংসারের কাজের চিন্তায় পড়াশোনার ক্ষতি না করে। জুলেখার দিকে হাঁ করে তাকিয়ে আছে তোহা। মনে হচ্ছে কথা একটু বেশিই বলে এই মেয়ে। জুলেখার কথাগুলো বেশ ভালো লাগলো আফসানা বেগমের। জামাই তবে এত চিন্তা করে তার মেয়ের জন্য। খাওয়া শেষ হতেই তারা নিয়ে চলে গেলেন রাশেদ জামাল। রনকের দরজা ভেতর থেকে লক করা দেখে আর ডাকলো না রিশা। ফিরে আসলো। হাত মুছতে মুছতে প্রবেশ করলেন শারমিন বেগম। ঠোঁটে কৃত্রিম হাসি নিয়ে বললেন, অনেকক্ষণ যাবৎ বসিয়ে রাখলাম। আসলে একা হাতে সব কাজ দেখতে হয় তো, কাজের লোক দিয়ে কি আর রান্না বান্না হয়? তা কুহু কি এখনো আসেনি আপনাদের খবর পেয়ে? রিশা কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল। আফসানা বেগম কথার প্রসঙ্গ পাল্টালেন,
মেয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত দিতে এসেছেন জানালেন। শারমিন বেগম হাসি মুখে দাওয়াত গ্রহণ করলেন। পরক্ষণে রিশাকে আদেশ করলেন কুহুকে ডাকার জন্য। খানিক থতমতো খেল রিশা। তোহাকে ডেকে নিয়ে গেল সঙ্গে। নিচের রুমে এসে বলল রিশা, কুহুরা এক জায়গায় গিয়েছিল, ফিরেছে কাল রাতে। ডাকতে গিয়ে দেখি দরজা ভেতর থেকে লক। তাদের ডাকা কি ঠিক হবে ভাবি? মুখ টিপে হাসল তোহা। মনে হচ্ছে হানিমুন থেকে ফিরেছ আমার ননদি। ঠিকঠাক ঘুমায়নি, তাই হয়তো জাগতে পারেনি এখনো। ডাকা অবশ্য ঠিক হবে না, তবে এটা যে তার শ্বশুর বাড়ি সেটা ভুলে গেলেও চলবে না। তাহলে তুমি গিয়ে ডাকো, আমি পারবো না। কলেজ যাওয়ার জন্য একেবারে তৈরি রৌনক। আয়নায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। খাটে শুয়ে তাকিয়ে আছে কুহু। শেষ রাতে গায়ে জ্বর উঠেছিল। সে সময় থেকে রৌনক একটুখানিও ঘুমায়নি। যত্ন নিয়েছে কুহুর। গা মুছিয়ে দিয়ে ওষুধ দিয়ে দিয়েছে। কড়াকড়ি নির্দেশ জানিয়েছে কুহু যেন চুপচাপ শুয়ে থাকে, বাকিটা সে সামলাবে। এভাবে শুয়ে থাকতে ভালো লাগছে না কুহুর। বাইরে সবাই কি ভাবছে কে জানে। শরীর ভীষণ দুর্বল লাগছে। রৌনক ভাই বেরিয়ে গেলে উঠে বাইরে যেতে হবে তাকে। আয়নায় তাকিয়ে বলল কুহু, আপনি এত সেজেগুজে বের হচ্ছেন কেন রৌনক ভাই? ওই শাহিনুর মাহি ম্যামের জন্য? আজকে তো আমি যাচ্ছি না, তাই একটু বেশি পরিপাটি হয়ে যাচ্ছেন আপনি মনে হচ্ছে। কুহুর কথা শুনে ঘুরে তাকালো রৌনক। এমন কিছু শুনবে ভাবতে পারেনি। গলা খাকারি দিয়ে বলল, রোজ তো এভাবেই যাই। তাছাড়া তোমার বর কি দেখতে সুন্দর নাকি? সেজেগুজে গেলেই বাকি। কে বলেছে সুন্দর না? আপনি তো। কতটুকু বলেই থেমে গেল কুহু। রৌনক ভাই কথা চালে ফাঁসিয়ে দিয়েছে তাকে। আমতা আমতা করল। রৌনক উৎসুক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। শোয়া থেকে উঠে বসলো কুহু। হতাশার শ্বাস ফেলে বলল রৌনক, হাজার রমণী দৃষ্টি দিলেই কি নিজের বউয়ের মুখে এখনো প্রশংসা শুনতে পেলাম না? অবশ্য হট লুক দিলে সে আমার দিকে তাকায় না লাজে। কুহু উত্তর দেওয়ার আগেই দরজায় টোকা পড়ল। রৌনক এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখল তোহা হাসি মুখে দাঁড়িয়ে আছে। সালাম জানালো সে। কুশল বিনিময় করলো হাসি মুখে। দরজা থেকে সরে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করতে বলল। কলেজ যাওয়ার সময় হয়েছে জানিয়ে চলে গেল। কুহু ততক্ষণে বিছানা ছাড়ল। তো এগিয়ে এসে কুহুর দিকে একটা পলিথিন ব্যাগ ধরিয়ে দিল। এতে কুহুর সেই লাল আর সাদা গোলাপের গাছ দুটো। ভীষণ খুশি মনে সেগুলো হাতে নিল কুহু। আচমকা কুহুর গলার পাশে দৃষ্টি আটকে গেল তোহার। মৃদু হাসি ফুটে উঠল তার। ঠোঁটের কোণে গলা ছেড়ে বলল, তা ননদিনী, হানিমুন কেমন কাটলো? অবশ্য ভালোই কেটেছে মনে হচ্ছে। গলায় ভালোবাসার চিহ্ন একেবারে জলজল করছে। তোহার কথা কর্ণপাত হতে কুহুর ডান হাতটা চলে গেল গলায়। অপ্রতিভ হয়ে গেল সে। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে ওড়না খুঁজতে লাগলো খাটে। লজ্জায় যেন পালাতে চাইছে মেয়েটা। শব্দ করে হাসল তোহা। গায়ে কোনো রকম ওড়না জড়িয়ে নিয়ে গাছ দুটো নিয়ে বেলকনিতে চলে গেল কুহু। গাছ দুটোতে সাদা আর লাল দুটো গোলাপি ফুটে আছে। এর মানে তবে কি দাঁড়ায়? রৌনক ভাই ফিরলে আজ অবশ্যই জিজ্ঞেস করবে। এসব যুক্তি সে ছাড়া আর কে বলতে পারবে? তোহা ব্যালকনিতে চলে আসলো। কুহুর মাথায় বড়সড় ঘোমটা দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোমার এই লাজ কথাই বলে দিচ্ছে তুমি ঠিক কতটা সুখে আছো কুহু। জীবনে একটা সঠিক মানুষ পেলে আনন্দময় হয়ে ওঠে প্রতিটি মুহূর্ত। ভালোবাসা এমন একটা জিনিস যেটা ভালোবাসা দিয়েই অর্জন করতে হয়, অন্য কিছু দিয়ে পরিমাপযোগ্য নয়। রৌনক তোমাকে খুব ভালোবাসে, সেটা বাহিরের মানুষকে আচার আচরণের মাধ্যমেই বুঝিয়ে দিও না। শুনেছি তোমার জন্য নাকি রৌনক কাজের মেয়ে এনেছে। এতে তোমার শাশুড়ি খুব একটা খুশি হয়েছে বলে মনে হয়নি। সংসারটা তোমার কুহু, সবার মন জুগিয়ে চলা তোমার কাজ। একতরফা স্বামীর ভালোবাসা পেয়ে সব ভুলে যেও না। রৌনকের যা ইচ্ছে হয় করুক, বাধা দেওয়ার প্রয়োজন নেই। তবে তুমি তোমার সর্বোচ্চ দিয়ে সবাইকে খুশি রাখবে। এই যে রান্নার কাজটা, সেটা তুমিই দেখতে পারো কুহু। যেচে শাশুড়ির কাছ থেকে সব শিখে নিবে। কুহু একদৃষ্টিতে ভাবির দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। চমৎকার ভাবনার মেয়ে তোহা। নিজের সংসারটা সত্যিই খুব সুন্দরভাবে আগলে নিয়েছে। কখনো কোনো অভিযোগ বা রাগ হতে দেখেনি। কাজ বেশি হলেও কোনোদিন উচ্চ শব্দে ভাইয়ের মুখের উপর কিছু বলতে দেখেনি। এই জন্যই বোধহয় ভাইয়া এত মন প্রাণ দিয়ে ভালোবাসে ভাবিকে। কুহুর গালে হাত বুলিয়ে দিয়ে বলল তোহা, বিয়ে একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কুহু। দায়িত্ব বেড়ে যায়। তুমি পড়াশোনা করছো, স্বামীর সাপোর্ট পাচ্ছ, খুব ভালো। তবে নিজের দায়িত্ব আর কর্তব্য থেকে সরে যেও না। রিশা ডাকতে ডাকতে চলে আসলো। কুহু আর তোহা রুমে চলে আসলো। রিশাকে তৈরি দেখে বলল কুহু, কিরে তুই ইউনিভার্সিটিতে যাচ্ছিস নাকি রিশু? রিশা যেন একটু থতমতো খেলো। আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে যাচ্ছি তো ভার্সিটিতে। তুই জানিস না আজ নবীনবরণ? সবাই ফোন করেছে যাওয়ার জন্য। একটু ঘুরে আসি। আমি তো 2 দিন যেতেই পারিনি। আফসোসের স্বরে বলল কুহু। ইস,
আমারও যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তোর ভাই তো নিষেধ করে গেল। একটু জ্বর এসেছিল তাই। ভাইয়া যখন নিষেধ করেছে তাহলে আর যাবার দরকার নেই তোর। বাসায় আরাম কর, নয়তো চিনিস তো আমার ভাইকে। আচ্ছা আমি বেরোচ্ছি, তোকে আর ভাবিকে বসার রুমে ডাকছে, তাড়াতাড়ি যা। কতটুকু বলেই তাড়াহুড়ো করে বেরিয়ে আসলো রিশা। দরজার বাইরে এসে সংগোপনের স্বস্তির শ্বাস ফেলল। সে তো এখন রাতিম ভাইয়ের ফ্ল্যাটে যাবে। কাল থেকে লোকটাকে ফোন করে বন্ধই পাচ্ছে। কোনো বিপদ হলো কিনা কে জানে। দুশ্চিন্তায় রাতে একটু ঘুমও হয়নি। যে পর্যন্ত চোখের দেখা না দেখবে দুদণ্ড শান্তি মিলবে না। দুপুরে খাবার খাইয়ে তবেই বেয়ানকে ছেড়েছেন শারমিন বেগম। সবটা রান্না করেছে কুহু। জুলাকা এটা সেটা এগিয়ে দিয়েছে। শাশুড়িকে রান্নাঘরে উকি পর্যন্ত দিতে দেয়নি। কুহুর এই আটোশটো ভেদে সংসারী হওয়াটা ভীষণ ভালো লেগেছে শারমিন বেগমের। অনেকদিন বাদে আজ মন খুলে গল্প করেছেন তিনি। সারাক্ষণ কাজ আর চার দেয়ালে বন্দিই কাটে। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে আছে কুহু। জ্বরটা আবারও বোধহয় মাথাচাড়া দিতে চাচ্ছে। দুর্বল লাগছে, গা অত্যল্পকালে নির্যাস সায়রে ডুবল সে। সন্ধ্যা পেরিয়েছে কিছুক্ষণ পূর্বে। অনেকটা মন খারাপ নিয়ে বাড়ি ফিরেছে রিশা। ফ্ল্যাটে রাতিম ভাইয়ের বন্ধুদের থেকে যতদূর জানতে পেরেছিল, সে হুট করেই কাউকে কিছু না জানিয়ে গ্রামে চলে গেছে। রিশার মতো তারাও ফোন করে বন্ধ পাচ্ছে। চিন্তায় ভেতর অস্থির হয়ে উঠল। কোনো অঘটন ঘটেছে ভেবে দুশ্চিন্তা বাড়ল। সম্ভব হলে গ্রামে ছুটে চলে যেত রিশা। এ প্রথম অনুভব করলো কেমন দমবন্ধ লাগছে তার। খাটে বসেছিল কুহু। দরজার পাশ দিয়ে রিশাকে যেতে দেখে ডাকলো জোরালো স্বরে। অন্য মানুষকে রিশা বোধহয় খেয়ালই করেনি। পাল্টা ডাকলো না কুহু। জ্বরের ওষুধ নেওয়ার জন্য উঠল। রনক ভাই ফিরে যদি দেখে তার গা গরম, তাহলে নির্ঘাত লঙ্কাকাণ্ড ঘটিয়ে দেবে। দ্রুত ওষুধ খেয়ে বেরিয়ে আসলো রুম থেকে। রিশার রুমের কাছে আসতেই দেখলো ফোনে গভীর মনোযোগে। কি রে রিশু, ডাকলাম শুনলি না কেন? আমি কখন থেকে তোর অপেক্ষা করছি। আজকে ইউনিভার্সিটিতে কি কি হলো শুনবো বল। কুহুর রিনরিনের স্বর শুনে দৃষ্টি তুলে তাকালো রিশা। থতমে তো খেলো, খানিক কি জবাব দেবে এখন। সে তো গুছিয়ে মিথ্যাও বলতে জানে না। তাছাড়া রূপসা, নয়ন, আরিয়ান আর সোয়াকে ফোন করলেই জানতে পারবে রিশা আজ যায়নি। হাসার চেষ্টা করে বসা থেকে উঠে দাঁড়ায় রিশা। ফ্রেশ হওয়ার জন্য ড্রয়ার থেকে জামা বের করতে করতে বলে, কি জানিস তো কুহু, পরোপকারী করতে গিয়ে ঝামেলার মধ্যে ফেসে গেছি। একটু শিশু আশ্রমে গিয়েছিলাম। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে গিয়ে ভার্সিটির কথা ভুলে গেলাম। কুহুর খুশি মুখখানা চুপসে গেল মুহূর্তে। রিশাকে প্রায় দেখতো রাস্তায় অসহায় বাচ্চাদের সাহায্য করতে। টাকা, খাবার যা দিয়ে সম্ভব হতো। কথাটা বিশ্বাস করে প্রস্থান করল সে। রিশার স্বস্তির শ্বাস ফেলল। মিথ্যাটা বলতে রীতিমতো ঘাম ঝরে গেছে। রাতিমের কথাটা কুহুকে বলতে না পেরেও শান্তি পাচ্ছে না। যদি এত সব ঝামেলা না থাকতো তবে কবেই জানিয়ে দিত রিশা। কুহু রুমে আসতেই দেখলো ফোন বাজছে খাটের উপর। সোহার ফোন। অবশ্য সকালের দিকে আরিয়ান ফোন করেছিল যাওয়ার জন্য। অসুস্থতার দোহাই দিয়ে না করে দিয়েছিল কুহু। এগিয়ে এসে ফোন রিসিভ করে কানে জড়ালো। ওপাশ থেকে ঝড়ের গতিতে ধেয়ে আসলো কতগুলো কথা। সবাই কুহুর উপর ভীষণ অভিমান করেছে। বিশেষ করে সোহা। সে প্রথম নৃত্য করেছিল। স্টেজে এত মানুষের মাঝে নার্ভাসনেস বেড়ে গিয়েছিল খুব। আরিয়ান খুব সুন্দরভাবেই সামলে নিয়েছে। অথচ কুহু দেখতে পারেনি ভেবে খারাপ লাগছে তার। কুহু সান্ত্বনা দিল। আফসোস করলো খুব। সোয়ার কথা শুনে সত্যিই মনস্তাপ হচ্ছে। হুট করে সোয়া জানালো তারা সবাই কুহুর বাড়ি যাচ্ছে, সবার পারফরমেন্সের ভিডিও দেখাতে আর অসুস্থ কুহুকে দেখতে। সোহার কথা শুনে আতকে উঠল কুহু। সে তো শ্বশুর বাড়িতে। সবাই জানে না তার বিয়ে হয়ে গেছে। বাড়িতে গেলেই জানাজানি হয়ে যাবে। কোনো রকম তুতলে বলল কুহু, শোন সোহা, আমি তো হসপিটালে, বাসায় কেউ নেই। 2 দিন পর যাচ্ছি তো ইউনিভার্সিটিতে। তখনই না হয় দেখবো আর সব গল্পও শুনবো। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল সোহা, আচ্ছা, দেখলি তোকে ফোন না করলে জানতেই পারতাম না তুই বাড়িতে নেই। অযথা খালি বাড়িতে যেতাম। এদিকে আরিয়ান বলছিল তোকে সারপ্রাইজ দিবে। ভাগ্যিস যায়নি, নয়তো আমরাই সারপ্রাইজড হয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ। খানিক গলা খাকারি দিয়ে বলল সোহা। আরেকটা কথা কুহু, তুই তো বিশাল কিছু মিস করে ফেললি রে। আজকে রৌনক স্যারের স্বাগত ভাষণটা খুব সুন্দর ছিল। সাথে তাল মেলাচ্ছিল শাহিনুর মাহি ম্যাম। তারপর শেষে দুজন নৃত্যও করেছিল। কি দারুণ মানিয়েছিল তাদের। দুঃখের বিষয় হলো এটা ভিডিও করতে পারিনি। শেষের কথা শুনে কুহু ভয়ানক রেগে গেল। তেলে বেগুনে জেলে উঠল। কি বলছিস? রনক স্যার নেচেছে ওই শাকচুনির সাথে? আজকে তো আমি খবর করে ফেলবো একদম। কি বললি? কার খবর করবি? তাছাড়া তুই হঠাৎ এমন রেগে গেলি কেন? কুহুর টনক নড়ল। সে কি বলে ফেলেছে। কিছু না বলে ফোন কেটে দিল। খাটে ফোন ছুঁড়ে ফেলে ফ্যাস করে কেঁদে ফেলল। ফোন হাতে নিয়ে 4 জন অট্টহাসিতে ফেটে পড়ল। কোমরে হাত রেখে বলল রূপসা, দেখলি মহারানী ডুবে ডুবে জল খাচ্ছে, আর আমরা কেউ টেরই পেলাম না। একেবারে বিয়ে করে ফেললো। আর ভার্সিটিতেও আসলে একেবারে যেন স্যারের ছাত্রী হয়ে যেত। আরিয়ান বলল,
তোরা তো কুহুকে আগে ফোন করে আসতে চেয়েছিলি, যদি না বলে আসতাম তাহলে কি এত বড় খবরটা জানতে পারতাম বল? নয়ন বলল, আমি ভাবছি ওই র্যাগি স্যারের সঙ্গে আমাদের কুহু দিনের পর দিন কাটাচ্ছে কিভাবে। স্যারকে দেখলেই তো সবাই সেধিয়ে থাকে, আর আজকে সাহা যেই ঝামেলা বাঁধিয়ে দিয়েছে দুজনের মধ্যে, না জানি কি হয়। সোহা বলল, তুই চুপ থাকতো, আমরা কি জানি নাকি কুহুর হাজবেন্ড যে রৌনক স্যার, তাই একটু মিথ্যে বলে ঝগড়া বাঁধিয়ে দিলাম। নয়ন বলল, স্যারের মুখের উপর জবাব দিতে পারবে তো কুহু? রূপসা বলল, জামাই যদি অন্য মেয়েদের সাথে হাসি মুখে কথা বলে তাহলে কোনো বউ সেটা সহ্য করবে না, বুঝলি? আমাদের কাছে সে স্যার, কিন্তু কুহুর তো জামাই, তার নিশ্চয়ই ভয়টয় নেই অত। আরিয়ান তপ্তশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমি তো ভাবছি আমরা কেউই কিছু বুঝতে পারলাম না। ভার্সিটিতে স্যার তো এমন ভাব করে থাকতো যেন কুহু তার ছাত্রী ছাড়া কিছুই না। মাঝে মধ্যে কুহুর সাথে কথা বললে স্যার তখনই হাজির হয়ে যেত। যেই না আমরা একসঙ্গে নৃত্য করব বলেছি, তখনই স্যার এসে এক গাদা কথা শোনালো আমাকে। তখনও আমার মোটা মাথায় কিছুই প্রবেশ করেনি। সোহা বলল, কিভাবে প্রবেশ করবে বল? আমরা তো স্বপ্নেও ভাবিনি রৌনক স্যার কুহুকে বিয়ে করবে, তাই এখনো স্বপ্ন মনে হচ্ছে। এত রাগী স্যার, প্রেমের বিয়ে হয়েছে বলে মনে হচ্ছে না। নয়ন বলল, ভাব একবার, বাসরাতে কুহু যদি স্যারের কথা না শুনে থাকে তাহলে নির্ঘাত ধমক দিয়েছে, নয়তো পানিশমেন্ট। আরিয়ান বলল, তোরা কি গবেষণাই করে যাবি নাকি বাসায়ও যাবি? বাকিটা আমাদের বুঝে নিতে দে। কথা কিভাবে বের করতে হয় সেটাও জানা আছে। তোরা শুধু দেখ আগে আগে কি হয়। কুহুর বাড়ির সামনে দাঁড়িয়ে 4 জন গোল মিটিং করছিল এতক্ষণ যাবৎ। কখন রাত হয়েছে কারোরই বোধহয় খেয়াল নেই। আজকে কুহুর বাড়িতে এসে সত্যি সারপ্রাইজ সবাই। জানালার কাছে বসে আছে কুহু, ঘরের আলো নেভানো। অন্য দিনের তুলনায় আজকে যেন একটু বেশি দেরি করেছে রনক ভাই। মনে সন্দেহ পাহাড় সম আকার ধারণ করছে। ভাবনার মাঝে ঘরের আলো জ্বলে উঠল। কুহু ঘাড় ঘুরালো না। চেনা পারফিউমের ঘ্রাণে অনুভব করে নিল রনকের উপস্থিতি। হাতঘড়ি খুলতে খুলতে কুহুর দিকে এক পলক তাকালো রনক। গলা ছেড়ে কেশে নিজের উপস্থিতি জানান দিল। কুহুর কোনো ভাবান্তর হলো না। মন খারাপ এটুকু যেন চট করেই বুঝে ফেলল রনক। কারণ কি বুঝে উঠতে পারল না। ফ্রেশ হতে চলে গেল সে। কুহু ঘাড় ঘুরিয়ে তাকালো। রনক তাকে এড়িয়ে গেল ভাবতেই অবাক হলো। ড্রেসিং টেবিলের কাছে রনকের ফোনটা বেজে উঠল। তড়িঘড়ি করে নেমে গেল কুহু। স্ক্রিনে শাহিনুর মাহি ম্যামের নাম। ততক্ষণে রনক চলে আসলো খোলা শার্ট নিয়ে। কুহুর কাছে জানতে চাইল কে কল করেছে। ফোন নিজের হাতে রেখেই বলল কুহু, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী হবে, হয়তো পছন্দের মানুষও হতে পারে। কুহুর কথায় বুড়ো কুচকে গেল রনকের। কথার লাইন বাঁকা মনে হচ্ছে। আজকেই শাহিনুর মাহি তার ফোন নাম্বারটা নিয়েছিল। আগাম ঝড়ের পূর্বাভাস আজ করতে পারল রনক। একটুখানি বাঁকা হেসে কুহুকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। চোখ জুড়ে এক অন্যরকম ঘোর শক্ত চোখে মুখে রনকের পানে তাকিয়ে রইল কুহু। তার দুহাতে ঠেকল লমস বুকে। কুহুর কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল রনক, আমার শুভাকাঙ্ক্ষী পছন্দের মানুষ সবটাই তো তুমি বউ। অন্য কোথাও চোখ দেওয়ার সময় আছে নাকি আমার? সারাদিন খুব মিস করেছি। রনকের উন্মুক্ত বুকে আঘাত করে বলল কুহু। তা আজকের দিনটা কেমন কাটলো, বিশেষ করে শাহিনুর মাহি ম্যামের সঙ্গে যখন নেচেছেন? রনকের কপাল ভাঁজ পড়ল। কিসব উল্টোপাল্টা কথা বলছে নির্বোধ মেয়ে, নাকি রনককে বাঁচাতে চাইছে? আচ্ছা রানী সাহেবা, এবার বলুন তো আপনি রাগ কেন করেছেন? আজকে ভার্সিটিতে যেতে দেইনি তাই? এই জন্য নির্দোষ আমিকে আপনি ভুলভাল বলে ফাঁসিয়ে দিতে চাচ্ছেন? একদম কথা ঘোরাবেন না রনক ভাই। কি ভেবেছেন আমি খোঁজ পাবো না? কাল রাতের জ্বরে কি মাথায় স্ক্রু ঠিলে হয়ে গেছে তোমার? কি সব বলছো তখন থেকে? আপনি শাহিনুর মাহি ম্যামের সঙ্গে কেন নাচলেন, তাই তার কৈফিয়ত দিন আমায়। তপ্ত শ্বাস ফেলে বলল রনক, তুমি আসলে একটা মাথা মোটা মেয়ে। কোথাও দেখেছো এমন অনুষ্ঠানে স্যার আর ম্যামেরা নাচে? আমাকে ফাঁসানোর আর কোনো বুদ্ধি পেলে না? অবশ্য ঘটে বুদ্ধি থাকলে তো। খুব ভাবনায় পড়ল। ঠিকই তো, এটা তো সে ভাবেইনি। সে আজকে ভার্সিটিতে যায়নি, তাই হয়তো সোহাওরা মিথ্যা বলেছে। এমন কিছু ঘটলে অবশ্যই ভিডিও করে রাখতো তারা। ভাবুক কুহুর দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে অধরষ্ট দখল করে নিল রনক। চমকে উঠল কুহু। রনকের ভারী নিঃশ্বাস ছড়িয়ে গেল তার সম্পূর্ণ মুখবায়াবে। মনে মনে সোহাদের প্রতি ভীষণ রাগ হলো। সব কয়টাকে একবার সামনে পেলে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। এদিকে অযথাই চোখের জল ফেলেছে কুহু। গলায় গভীর স্পর্শ পেতে ভাবনার জাল ছিন্ন করল কুহু। রনক যেন মুহূর্তেই হারিয়ে যেতে থাকলো কুহুর মাঝে। ভয়ানক এক অনুভূতি মেরুদণ্ড শীতল করে দিল কুহুর। অত্যল্পকালে রনককে জড়িয়ে নিল সে। হৃদস্পন্দন বেড়ে গেল তার।
শক্তপোক্ত পুরুষালী স্পর্শে শিরশির করে উঠল পায়ের তলানি। কোনো রকম বলল সে, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি, দরজা খোলা কিন্তু। ধাক্কা দিয়ে রনককে সরিয়ে দিতে চাইল, একটু হেলাতে পারল না। দরজার দিকে তাকিয়ে বলল কুহু। আরে রিশু তুই? মুহূর্তে ছেড়ে দিল রনক। দরজার কাছে তাকাতেই মনে পড়ল সে রুমে ঢোকার সময় দরজা লাগিয়েছিল। কুহু হাসতে হাসতে নুয়ে গেল। চুলে হাত চালিয়ে দিয়ে বলল রনক, রাত আভি বাকি হ্যাঁ, সবটা তো শুধু আসলে পূরণ করেই ছাড়বো, তুমি শুধু সময় গুনতে থাকো, আসছি আমি। আজকে যেন জুলেখার কাজের চাপ একটু বেশি। কিছুক্ষণের মাঝে রিশাকে দেখতে আসবে পাত্রপক্ষ। কুহু নিজের হাতে সবকিছু গুছিয়েছে আজ, রান্নার দিকটাও দেখেছে। ছেলের বউয়ের প্রতি আজ খুশি শারমিন বেগম। তবে রিশাকে রুম থেকে তেমন বের হতে দেখা গেল না। রাশেদ জামাল ফোন হাতে বসে আছেন। ছেলের বাবা ফোন করলে তিনি রাস্তা থেকে এগিয়ে নিয়ে আসবেন। বাড়িতে যেন বিয়ে বিয়ে আমেজ চলে এসেছে একটা। কুহু ইচ্ছে করেই রিশার রুমে বেশি একটা যায়নি। মেয়েটার মনে কি চলছে তার জানা। আশফিক ভাইয়ের ঘটনার পর থেকে রিশা কেমন নিশ্চুপ হয়ে গেছে। আগের মতো প্রাণ খুলে হাসে না, কথা বলে না। গুটিয়ে নিয়েছে সব কিছু থেকে নিজেকে। সব কিছু ভাবলে ভীষণ খারাপ লাগে কুহুর। কারো মনের উপর জোর দেওয়া উচিত নয়। সে নিজেও তো রনক ভাইকে বিয়ে করতে রাজি ছিল না, পরিস্থিতির কারণে হয়ে গেছে। অথচ এখন মনে হয় এই মানুষটা তার জীবনে না আসলে গোটা জীবনটাই অসম্পূর্ণ থেকে যেত। অনেক সাধনা করেও এমন মানুষ পায় না কেউ। কুহুর বিশ্বাস রিশার জীবনটাও তার মতো আনন্দময় হয়ে উঠবে। মানুষের জীবনে একতরফা কষ্ট থাকে না, সুখও আসে। আর যা হয় ভালোর জন্যই হয়। সুন্দর সময়ের জন্য অপেক্ষা করতে হয়। রাশেদ জামালের ফোন বেজে উঠতেই কুহুর ভাবনার ঘোর কাটল। মহা আনন্দ নিয়ে বেরিয়ে গেলেন তিনি। তপ্ত শ্বাস ফেলে নিজের রুমে পা বাড়ালো কুহু। মনে মনে ভীষণভাবে চাইল স্বপ্নের মতোই রিশার জীবনটা পাল্টে যাক। ফিরে আসুক আশফিক ভাই, সব ঠিক হয়ে যাক। বন্ধ দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রিশা। চোখ বেয়ে অনর্গল জল পড়ছে। নিঃশব্দে কাঁদছে আর রাতিমকে ফোন করে যাচ্ছে। বারবার বন্ধ বলছে। হাত দুটো অস্বাভাবিক কাঁপছে। বুক ধুকভুক করছে। শেষ মুহূর্তে রাতিম ভাইয়ের মুখ থেকে শুনুক সে তাকে ভালোবাসে। তবে এক্ষুনি গিয়ে জোর গলায় সবকিছু আটকে দিবে রিশা। যাবে না পাত্রপক্ষের সামনে। এসব আয়োজন তার দম বন্ধ করে দিচ্ছে। মনে হচ্ছে হাত পা বেঁধে কেউ অশান্ত নদীতে ফেলে দিয়েছে তাকে। ধৈর্য বাদ মানল না, নিজ থেকেই রাতিমকে মেসেজ পাঠালো। আপনার ফোন বন্ধ কেন রাতিম ভাই? আমাকে প্লিজ একবার ফোন করুন। জীবনের এক কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি। সেদিন কথা কেন অসম্পূর্ণ রেখে চলে গেলেন? আমি অত শত জানতে চাই না, শুধু একটা কথা জানাতে চাই, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। রাশেদ জামালের হাঁকডাক শোনা গেল। বাড়িতে মেহমানদের পদধূলি পড়েছে বোঝা যাচ্ছে। আজকে বেশ পরিপাটি হয়ে আছেন শারমিন বেগম। সব কাজ জুলেখাকে দেখিয়ে দিয়েছেন। বেশিরভাগটা কুহুই সামলিয়েছে নিজ দায়িত্বে। শরবত হাতে বসার রুমে আসলো কুহু। ছেলের দিকে একবার দৃষ্টি বুলালো। মাথা নিচু করে বেশ ভদ্রভঙ্গিতে বসে আছে। গালের একপাশে খোঁচাখুচি দাড়ি দেখা যাচ্ছে। চোখে চশমা এঁটে রাখা, উজ্জ্বল তামাটে গাত্রবর্ণ, সাদা শার্ট পরা। টেবিলের উপর শরবত রেখে জোড়া দীর্ঘশ্বাস ফেলল কুহু। মনে একটুও শান্তি পাচ্ছে না। রিশাকে আজ একবারের জন্য বেরোতে দেখেনি রুম থেকে। পরিস্থিতি শেষ পর্যন্ত কি হয় কে জানে। রাশেদ জামাল বেশ হাসি মুখেই ছেলের বউয়ের পরিচয় দিচ্ছেন। মধ্যবয়স্ক দম্পতিদের সালাম জানিয়ে চলে গেল কুহু। ততক্ষণে জুলেখা হাত ভর্তি খাবারের ট্রে নিয়ে চলে আসলো। রিশার দরজায় সবে একটা টোকা দিয়েছে কুহু। অমনি দরজা খুলে গেল। রিশার গায়ে গাঢ় নীলরঙা তাঁতের শাড়ি, সাজসজ্জা ভালোই। কুহু তাজ্জব বনে গেল। স্বাভাবিকই লাগছে রিশাকে। তবে কি মেয়েটা মন থেকে সব মেনে নিয়েছে? হঠাৎ করে কেমন লাগা ছুঁয়ে দিল কুহুকে। উচ্ছ্বসিত হয়ে রিশার হাত চেপে ধরল সে। ছেলেটির বর্ণনা দিতে লাগলো। কোনো প্রতিক্রিয়া দেখালো না রিশা। একটুখানি হাসলো শুধু। মেকআপের আড়ালে কান্নামাখা বিধ্বস্ত মুখ কতখানি লুকাতে পেরেছে কে জানে। কিছুক্ষণের মাঝে শারমিন বেগম আসলেন মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। মাথায় বড়সড় ঘোমটা টেনে নিশ্চুপ মায়ের সঙ্গে চলল রিশা। কণ্ঠনালী শক্ত হয়ে আছে কেমন, চোখ দুটো আবারও জ্বালা করছে। পেছন পেছন কুহু আসলো। কিয়ৎক্ষণের মধ্যেই মন মেজাজ ফুরফুরে হয়ে গেল তার। সকলের কথার মাঝে কলিং বেল বেজে উঠল। বাইরে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। রনক এসেছে বুঝতে বাকি নেই কুহুর। দৌড়ে এসে দরজা খুলে দিল সে। রনক চোখ তুলে তাকাতেই কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। কালো রাঙা সুতির শাড়ি পরে আছে কুহু। আজকে রিশাকে পাত্রপক্ষ দেখতে আসবে বেশ ভালো করেই জানা তার। তবে কুহুকে শাড়ি অবস্থায় দেখবে ভাবেনি। উড়ন্ত চুমো ছুঁড়ে দিল। ইশারায় কুহুকে বোঝালো ভীষণ সুন্দর লাগছে। আচমকা অপ্রস্তুত হয়ে গেল কুহু। দরজা থেকে সরে দাঁড়াতেই ভেতরে প্রবেশ করলো রনক। বাসার ঘরে এসে সবাইকে সালাম দিয়ে ফ্রেশ হতে চলে গেল। দরজার কাছে গিয়ে কুহুকে ডাকলো। খানিক লজ্জা পেল কুহু।
সেটুকু সঙ্গোপনে আড়াল করে চলে গেল রুমে। ঋষার যেন বসে থাকা ধৈর্য কুলাচ্ছে না, আর শরীর টলছে মনে হচ্ছে। ছেলের বাবা বললেন, দুজনকে যেন একট্রে কথা বলার সময় দেওয়া হয় একটু। কথাটা কর্ণপাত হতেই স্বস্তির শ্বাস ফেলল ঋষা। উঠে চলে যেতে যেতে বলল ছাদে আছে সে। মেয়ের এহনো কাণ্ডে থতমতে খেলেন শারমিন বেগম। হাসার চেষ্টা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। ড্রয়ার থেকে রনকের জন্য শার্ট আর প্যান্ট বের করে নিল কুহু। হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে রনক। কোমরে আঁচল গুজে নিয়েছে মেয়েটা। ফর্সা উদর অনেকখানি দেখা যাচ্ছে অনায়াসে। দৃষ্টি সেদিকেই কিয়ৎক্ষণ আটকে রইল রনকের। বেশ ব্যস্ত হাতে এগিয়ে আসলো কুহু। রনকের হাতে জামা কাপড় ধরিয়ে দিয়ে তাড়া দিল। বাসায় মেহমান বসে আছে, কোনো তোয়াক্কা করল না রনক। কুহুর চোখের দিকে দৃষ্টি রেখেই টেনে নিল কাছে। বার কয়েক চোখের পাতা ঝাপটালো কুহু। জিজ্ঞেসু দৃষ্ট তার। উন্মুক্ত কোমরে পেলব স্পর্শ পেতেই চমকে উঠল। ভুরু কুচকে এলো তার। রনকের ঠোঁটে বাঁকা হাসি লেপটে আছে। তপ্ত শ্বাস ফেলে বলল সে, এই মুহূর্তে ভীষণভাবে জড়িয়ে যেতে ইচ্ছে হচ্ছে তোমার সাথে। তোমার এই শাড়ি পরা রূপ আমাকে এলোমেলো করে দিচ্ছে কুহু। আমার পাগলামিতে সামিল হবে? কতটুকু বলেই কুহুর কাঁধ থেকে আঁচল নামিয়ে দিল রনক। ভয়ানক চমকে উঠল কুহু। তৎক্ষণাৎ শাড়ির আঁচল টেনে নিয়ে ঠিক করতে করতে বলল, বাইরে সবাই আপনার অপেক্ষা আছে, খেয়াল আছে? এত প্রেম আসে কোথা থেকে আপনার? কুহুকে ছেড়ে দিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল রনক, এক জীবনে যখন অনেক তপস্যা করে প্রিয় মানুষটাকে পাওয়ার হয়, তখন প্রতিদিনই নব্যভাবে প্রেম জাগে হৃদয়। ঠিক এমনভাবেই। কুহু যেন আচমকা থমকে গেল। কি বললেন রনক ভাই? কুহুকে পেতে তো কোনো কষ্টই করেনি সে, উল্টো দায়ী নিয়েছে। এসব মন ভুলানো কথাতে কি আর পূর্বের কথা ভুলে যাওয়া যায়? তাদের জীবনে তো কেবল ভালোবাসার সূচনা হলো। হাত ভাঁজ করে দূর আকাশে তাকিয়ে আছে ঋষা। মুখোমুখি দাঁড়িয়ে আছে আদনান। অম্বরে ঘটা করেই রাতের আয়োজন নেমেছে। অজস্র নক্ষত্রের মাঝে ঋষাকে এক ফালি চাঁদ মনে হচ্ছে। আপন মনে একটু হাসলো আদনান। তার মনের আকাশ ঋষা নামক চাঁদ উকিঝুঁকি মারছে। কেমন একটি জড়তাই কাজ করছে। কি কথা বলবে বুঝতে পারছে না। গলা ছেড়ে বলল, আপনি যে মৃগনয়না, সেটা কি জানেন মিস আইরিশ? আইরিশ নামটা শুনতে বুকের ভেতরটা ধক করে উঠল ঋষার। এই নাম তো একজনের মুখেই মানায়। পাশ ফিরে তাকালো সে। অজানা এক ঝড় উঠল বক্ষস্থল জুড়ে। বাবা মার মুখের দিকে তাকিয়ে পাঠ্যপক্ষের সামনে এসেছে সে। রাতিম ভাইয়ের সাথে কথা না বলা পর্যন্ত শান্তিও লাগছে না। আদনান খুব ভালো ছেলে। কথাবার্তা আচরণে সেরকমই প্রকাশ পায়। ছেলেটা তাকে খুব পছন্দ করেছে, সেটুকু বোঝা যাচ্ছে হাবভাবে। তবে এই মুহূর্তে আদনানকে না বলার একটা মাত্র রাস্তা খোলা আছে ঋষার কাছে। আপনার মুখ কেমন ভার হয়ে আছে? কোনো কারণে কি মন খারাপ আপনার, নাকি আমাকে আপনার ভালো লাগেনি? ঋষা কেন জানি কোনো উত্তর দিতে পারল না। কি বলা উচিত বুঝতে পারল না। নির্নিমেষ তাকিয়ে রইল বাদামি চোখের মণি বিশিষ্ট পুরুষের পানে। চশমা গলিয়ে চোখের হদিস করা যায় অনায়াসে। কোনো উত্তর না পেয়ে ফের বলল আদনান, বুঝতে পেরেছি আমাকে আপনার পছন্দ নয় মিস আইরিশ। কারণটা হয়তো আমার জানা, আমার চোখের কারণে, তাই তো? আমার মনে হয় গল্পটা আপনাকে বলা উচিত। ছোটবেলায় ক্রিকেট খেলার সময় ডান চোখে বল লাগে আমার। কর্নিয়ায় প্রচণ্ড আঘাত পাই। হাইফিমা হয়ে রক্তক্ষরণ হয়েছিল। চিকিৎসা হয়েছিল ঠিকই, তবে চোখটাকে আর ভালো করতে পারিনি। অপটিক নার্ভের ক্ষতি হয়ে গিয়েছিল। এটা সত্য, আমি এক চোখে কম দেখি। আর চোখের সমস্যাটা যে কেউ দেখি বলে দিতে পারবে। জানেন, এই চোখ নিয়ে খুব আফসোস হতো আমার। তাই একসময় সিদ্ধান্ত নিলাম, যতই হোক নিজের চোখটা তো আর ঠিক করতে পারবো না। অন্যের চোখ ভালো করে দিয়ে তাতে আনন্দ আর মানসিক শান্তি খুঁজে বেড়াই। ঋষা নির্ভীক হয়ে শুনছিল আদনানের কথা। তামাটে গাত্রবর্ণ হলেও সুদর্শন সে শতভাগ। উচ্চতা বেশ ভালো। এই সামান্য চোখের ত্রুটি তার সৌন্দর্য। যোগ্যতার নিচে চাপা পড়ে রইল। ঋষা মনে মনে ভেবেছিল আদনানের চোখের এই কারণটা দেখিয়ে বিয়েতে না বলে দিবে। তবে ছেলেটাকে এভাবে ছোট করা মোটেও ঠিক হবে না, বিবেক বলছে। ঋষা নিরুপায়। কেন জানি কান্না পাচ্ছে তার। পরিস্থিতি কেন এত কঠিন মুহূর্তে দাঁড় করায় মানুষকে? শুকনো ঢোক গিলে বলল ঋষা, আপনি ভুল ভাবছেন আদনান সাহেব। আপনার চেয়ে অধিক অসহায়ভাবে মানুষ বেঁচে আছে পৃথিবীতে। সামান্য একটা দুর্ঘটনা তো আপনার জীবন পাল্টাতে পারে না। আমার চেয়েও যোগ্য আর ভালো মেয়ে পাবেন আপনি। একটুখানি হেসে বলল আদনান, মিস, আপনি কি আমার অসহায়ত্বের কথা ভেবে মায়া দেখিয়ে সান্ত্বনা দিচ্ছেন? যদি এতটা ভেবে থাকেন, তবে আমার জন্য কাঙ্ক্ষিত মানুষটা আপনিও হতে পারেন। আকাশ যেমন চাঁদকে প্রতিটি নিয়ত আগলে রাখে তার বুকে, আপনাকে ঠিক সেভাবেই রাখবো আমি। ঋষার কেমন অস্থির লাগা শুরু হয়ে গেল। কথার জালে জড়িয়ে যাচ্ছে না তো সে। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমল। শুকনো ঢোক গিলে নিয়ে বলল, আমার আরো সময় চাই। তপ্ত শ্বাস ফেলে দূর আকাশে দৃষ্টি রাখলো আদনান। প্যান্টের পকেটে হাত রেখে বলল,
মুখে বলা যত সহজ, বাস্তবে সেটা মেনে নেওয়া ততটাই কঠিন। আমার জায়গায় আপনি নন। আপনার জায়গা থেকে আমার জন্য কেবল করুণার সৃষ্টি হয়েছে মিস, এর বেশি কিছুই নয়। আর অতিরিক্ত আশা করিও না আমি। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। আসছি আমি। কথাটুকু বলে ছাদ থেকে নেমে গেল আদনান। রিশা শব্দ করে কেঁদে ফেলল। তার জীবনের গতিপথ ঠিক কোন দিকে যাচ্ছে। মনটাকে নিয়ন্ত্রণ করতে জানলে বোধহয় পৃথিবীতে সমস্যা বলে কিছু থাকতোই না। মন ছাড়া কি আদৌ বাঁচা যেত? আঁচলের তলা থেকে ফোন বের করে রাতিম ভাইকে কল করলো। রিং বাজতে দেখে চমকে উঠল, হাত পা কাঁপতে লাগলো। তার মানে মেসেজটা তিনি পড়েছেন। জবাব দিয়ে দেরি না করলেন। ছটফটে মন হাজার প্রশ্নের ঝুড়ি খুলে বসলো। আদনানের বাবা মায়ের সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলল রনক। বিয়ে অবধি অনেক কথাই হয়ে গেল দুই পরিবারের মাঝে। চোখ মুখ শক্ত করে এগিয়ে আসতে দেখা গেল আদনানকে। বাবা মাকে যাওয়ার জন্য তাড়া দিল সে। রাশেদ জামাল ছেলেকে আদেশ করলেন যেন এগিয়ে দেয় রাস্তা পর্যন্ত। বাধ্য ছেলের মতো মেনে নিল রনক। নারকেল গাছের তলায় বসে আছে রাতিম। সামনে শান বাঁধানো পুকুর ঘাট, তার জলে স্পষ্ট চাঁদের ছায়া পড়েছে। অপরূপ সুন্দর লাগছে। চোখ জোড়া তার অশ্রুসিক্ত হয়ে আছে। ঋষার পাঠানো বার্তায় যতবার চোখ বুলাচ্ছে ততবার বুকের বাপাশে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। নিষ্ঠুর ধরনের সমস্ত নিয়ম বড্ড অদ্ভুত। নিঃশ্বাস আটকে আসার মতো কষ্ট হতে লাগলো রাতিমের। যে ভালোবাসার জন্য চাতকের মতো বছরের পর বছর অপেক্ষা করেছিল, সে ভালোবাসা যখন যেচে দুয়ার এসে কড়া নাড়ছে তখন হাত পা বাঁধা। যন্ত্রণাদায়ক সে অনুভূতি, যেটা হয়তো ব্যক্ত করার মতো নয়। হাতের উল্টো পিঠে জলের ফোঁটা টপ টপ করে পড়ল রাতিমের। মোবাইল অন করে ফের ঋষার পাঠানো বার্তাটা দেখল। পরক্ষণে আলতো চুমু খেলে তাতে। সারাদিন আজ কাজের ধকল কম যায়নি। শরীর যেন চলতেই চাইছে না কুহুর। তবুও মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আদনানকে খুব একটা মন্দ লাগেনি। চোখের ত্রুটিটা তো জন্মগত নয়, এটুকু খুদ অতটা চোখে লাগবার মতো নয়। ঋষাকে তারা পছন্দ করলেই হয়। মেয়েটা নতুনভাবে সবকিছু শুরু করলে আগের চিন্তা নেমে যাবে মাথা থেকে। কথাগুলো ভাবতে ভাবতে ড্রয়ার থেকে সালোয়ার কামিজ বের করলো কুহু। এই শাড়ি পরে আর কতক্ষণ থাকবে? হাতের উপর কারো স্পর্শ পেতেই ভাবনার জাল ছিন্ন হলো। হাত থেকে কাপড়গুলো টেনে নিয়ে বলল রনক, এই শাড়িটা এখন সম্পূর্ণ এলোমেলো করে দেওয়ার অধিকার রাখি আমি। কার অনুমতি নিয়ে চেঞ্জ করতে যাচ্ছ শুনি? রনকের কথা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো না কুহুর। অপ্রতিভ হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো। রনককে এড়িয়ে যেতে যেতে বলল, আপনার অসভ্য কথা শুনতে ইচ্ছে করছে না আমার এখন। ফের কুহুর সামনে এসে দাঁড়ালো রনক। দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু আমার যে অসভ্য হতে ইচ্ছে করছে খুব। ব্যালকনি দিকে দৃষ্টি পড়তে চট করে বলল কুহু, আচ্ছা রনক ভাই, ওই যে বারান্দায় দেখুন গোলাপ গাছে দুটো ফুল ফুটেছে, লাল আর সাদা। আপনার মতে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? কুহুর কথা শুনে এক পলক বারান্দায় তাকালো রনক। সত্যি দুইটা ফুল ফুটে আছে। তপ্তশ্বাস ফেলে কুহুর শাড়ির কুচিগুলো টেনে খুলে নিল। ভয়ানক চমকে উঠল কুহু। প্রশ্নের প্রত্যুত্তরে এমন কিছু করবে রনক ভাই কল্পনাতীত ছিল। আপনা আপনি কাঁধ থেকে আঁচল খসে পড়ল। কুহু জমে রইল বরফের মতো। রনকের দৃষ্টি আটকে রইল কুহুর চোখে। কুহুকে টেনে নিজের সাথে জড়িয়ে নিয়ে কানের কাছে মুখ নামিয়ে বলল, সাদা গোলাপটা তোমার স্বচ্ছ মনের ইঙ্গিত দিচ্ছে রে। যেখানে আগে আমার জন্য কেবল রাগ আর জেদ ছিল, আর লাল গোলাপটা ভালোবাসার আগমনী বার্তা নিয়ে এসেছে। এই যে আমাকে তুমি ভালোবাসো এখন। রনকের কথায় ভারী অবাক হলো কুহু। ভীষণ গোছানো কথা। মুস্কি হাসি ফুটে উঠল ওষ্ঠকোণে। সেটুকুর দৃষ্টিগোচর হয়ে রইল রনকের। কুর শুভ্ররাঙা স্কন্দে দৃষ্টি আটকে গেল রনকের। পেলব অধরষ্ঠ মিলিয়ে নিল। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ পেতেই সর্বাঙ্গ শিহরে উঠল কুহুর। তাৎক্ষণিক জড়িয়ে নিল রনককে। শক্তপোক্ত বুকে মাথা টেকাতে স্পন্দন শুনতে পেল সুস্পষ্ট। কর্ণলতিকায় ঈষৎ দন্তাঘাত করে ফিসফিস করে বলল রনক, আমি জামা চেঞ্জ করিয়ে দিই কুহু। কথাটা কর্ণপাত হতেই ছিটকে সরে আসলো কুহু। একদৌড়ে ওয়াশরুমের দিকে ছুটল। শব্দ করে হাসল রনক। পরক্ষণে গিয়ে পরীক্ষার খাতা নিয়ে বসল। কুহুর ক্লান্তি মাখা চোখে মুখে লাজুক হাসি ভীষণ সুন্দর লাগছে। ভীষণভাবে আকৃষ্ট করছে। মাথা চুলকে খাতায় মনোনিবেশ করল রনক। মেয়েটাকে অযথা জ্বালানো উচিত হবে না। সারাদিন বড্ড খাটাখাটুনি করেছে। অত্যল্প কলে কুহুর চিন্তা দেখে স্বীয় কাজে মনোযোগ দিল। মাস পেরিয়েছে অনেকদিন। আদনানের বাড়ি থেকে সেদিনের পর আর কোনো খবর আসেনি। ঋষার জন্য ভালোই হয়েছে। ছেলেটার চোখের ব্যাপারটা নিয়ে কিছু বলতে হয়নি তাকে। রাশেদ জামেলের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। এমন ভালো ছেলে সচরাচর মেলে আজকাল? নম্রভদ্র, শিক্ষা দীক্ষা সব দিকেই স্বয়ংসম্পূর্ণ। সামান্য ত্রুটি দিয়ে ছেলেটাকে বিচার করেননি। শারমিন বেগমের খানিক আপত্তি ছিল আদনানের চোখের সমস্যা নিয়ে। তবে ছেলেটার ব্যবহার আর কথাবার্তার ধরন তাকে মুগ্ধ করেছে।
রিশাকে অপছন্দ করার কোনো কারণ দেখতে পাচ্ছেন না তিনি। অবশ্য সবার রুচি তো এক নয়। এখনও পথ চেয়ে আছেন রাশেদ জামাল, যদিও বা ফিরে আসেন তারা। ভীষণ খুঁতখুঁতে স্বভাবের তিনি। অভদ্র ধাঁচের ছেলে একদমই পছন্দ নয়। শিক্ষক বলেই হয়তো কোনো ছেলেটার স্বভাব চরিত্র ভালো সেটা তার জহুরি চোখ দিয়ে ঠিকই অনুধাবন করতে পারেন। কত শত ছেলেপেলেকে শিক্ষায় গড়ে তুলেছেন। ঘড়িতে চোখ বিলালেন রাশেদ জামাল। আজকে তার অবসরপ্রাপ্তের দিন। ছোটখাটো একটা আয়োজন হয়েছে স্কুলে। মনটা ভীষণ খারাপ হয়ে আছে কেন জানে। অর্ধাংশ চা রেখেই চলে গেলেন তিনি। পাল্টা আর কিছু বললেন না শারমিন বেগম। স্বামীর মনের অবস্থা ঠিক বুঝতে পারছেন। কিছুক্ষণের মাঝে রনক আর কুহু তৈরি হয়ে আসলো। ভার্সিটিতে যেতে হবে, সময় বেশি নেই। ডাইনিং রুমে রিশাকে না দেখে খুব অবাক হলো কুহু। আজকে ইনকোর্স পরীক্ষা। অন্য সময় হলে সবার আগে তৈরি হয়ে চলে আসতো সে। মাসখানেক ধরে রিশাকে চিনতে কষ্ট হয় কুহুর। এমন ছন্নছাড়া স্বভাবের তো ছিল না মেয়েটা। ভালোবাসার মানুষ কি জীবন এতটাও বদলে দিতে পারে? ওই মাথায় একরাশ চিন্তা নিয়ে রিশা রুমের কাছে আসতেই দেখলো এখনো বিছানা ছাড়েনি, বেঘুরে ঘুমাচ্ছে। তড়িঘড়ি করে এসে ডাকলো কুহু। ভীষণ ভরকে গেল রিশা, উঠে বসলো। চোখ ডলে কিছুক্ষণ তাকিয়ে রইল কুহুর দিকে। ভার্সিটিতে যাওয়ার জন্য তাড়া দিল কুহু। ছোট্ট একটা শ্বাস ফেলে রিশা জানালো সে একাই চলে যাবে। কুহুকে বলল চলে যেতে। কুহু নাছোড়বান্দা, সে আজ রিশাকে নিয়েই যাবে। কয়েক সেকেন্ড কুহুর দিকে তাকিয়ে ভয়ানক রেগে গেল রিশা। চোখ মুখ শক্ত করে বলল, আমি যখন বলেছি চলে যাব তাহলে তোর বসে থাকতে হবে কেন? এত আদিক খেতে আমার ভালো লাগে না কুহু। কি ভেবেছিস এখন আমার ভাবি হয়েছিস বলে তোর দায়িত্ব বেড়ে গেছে? এসব ন্যাকামো আমার পছন্দ নয়, জাস্ট চলে যা তুই। কথাগুলো বলেই উঠে ওয়াশরুমে চলে গেল রিশা। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কুহু। আদৌ এটা রিশা তো? সর্বপ্রথম তাদের সম্পর্ক হচ্ছে খুব ভালো বন্ধুত্বের, অথচ অনায়াসে মুখের উপর কত কথা শুনিয়ে দিল। ননদভাবী সম্পর্কের কথা তো মনেও নেই কুহুর। অজান্তে চোখ গড়িয়ে জল পড়ল। কণ্ঠনালী শক্ত হয়ে এলো। শুকনো ঢোক গিলে চলে গেল। কুহুর অপেক্ষা আছে সবাই। আজকে বেশ কড়াকড়ি একটা প্ল্যান কষেছে সবাই। বুদ্ধিটা আরিয়ানের। কুহুর মুখ থেকে আজ সত্য বের করেই ছাড়বে সবাই। সকলের কথোপকথনের মাঝে কুহুকে এগিয়ে আসতে দেখা গেল। তার অনেকটা পেছনে রনককে দেখা গেল। অন্যদিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে অফিস কক্ষের দিকে। পরনে কালো রঙা শার্ট আর ফর্মাল প্যান্ট। রূপসা সেদিকে তাকিয়ে বলল, দেখ দেখ, এমন ভাব করে হাঁটছে যেন বউকে চেনেই না। কি অভিনয় রে! রৌনক স্যারের উচিত ছিল টিচার না হয়ে অভিনেতা হওয়ার। নয়ন বলল, তুই আসলে মাথা মোটা একটা। ভার্সিটিতে কি স্যার কুহুর হাত ধরে নিয়ে আসবে? আরিয়ান বলল, তোরা চুপ থাক, কুহু এসে গেছে। কুহুকে অন্য দিনের তুলনায় আজকে বেশ অন্যমনস্ক লাগলো। চেহারা জুড়ে মলিনতার ছাপ। সোহা সোজা প্রশ্ন করে বসলো, মন খারাপ কিনা কুহুর। মাথা ছাকিয়ে না বলল কুহু। কৃত্রিম হাসল একটু। আরিয়ান জিজ্ঞেস করলো রিশা এসেছে কিনা। কুহু কথার প্রসঙ্গটা এড়িয়ে গেল। আজকের পরীক্ষা নিয়ে কথা আরম্ভ করলো। কথা মতো সবাই অভিনয় করার জন্য প্রস্তুত হয়ে গেল। প্রথমে সোহা বলল, ভাগ্যিস রিশা এখনো আসেনি। রূপসা তো বিশাল প্ল্যান করে এসেছে আজ। সাকসেস হলেই হয়, আর আমরা আছি না। সোহার কথা শুনে রূপসার দিকে তাকালো কুহু। আজকে একটু বেশিই সুন্দর লাগছে যেন মেয়েটাকে। মুখে লাজুক হাসি। হাতে ছোট্ট একটা খাম, সেটা সামনে ধরে নিয়ে বলল, জীবনের প্রথম কোনো পুরুষের জন্য লাভ লেটার লিখেছি দোস্ত। আমার তো হাত পা কাঁপছে রীতিমতো। রৌনক স্যার আমাকে ফিরিয়ে দেবে না তো? কিন্তু চিঠিতে প্রেম নিবেদনটা অন্যরকম এক অনুভূতি দিচ্ছে। কুহু বাকরুদ্ধ হয়ে গেল। মাসখানেক ধরেই রূপসা এটা সেটা উল্টাপাল্টা বলে যাচ্ছে রনক ভাইকে নিয়ে। ভীষণ খারাপ লাগলেও মুখে কিছুই বলতে পারেনি কুহু। দিন দিন সবাই যদি এভাবে তার স্বামীর দিকে কুদৃষ্টি দেয় তাহলে তো ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। কুহুর রিয়াকশন দেখে মনে মনে পৈশাচিক আনন্দ পেল সবাই। নয়ন বলল, এই এক রৌনক স্যারকে নিয়ে কি পেয়েছিস তোরা? জানিস না শাহিনুর মাহি ম্যাম আগেই দৃষ্টি দিয়ে রেখেছে। মুখ বাঁকিয়ে বলল রূপসা, যার ইচ্ছে হয় নজর দিক। রৌনক শুধু আমার হিরো। তাছাড়া ওই মাহির থেকে সব দিকেই সুন্দর আমি। ভার্সিটিতে কত ছেলে আমার পেছনে ঘুরে সেটা তো জানিসই। আমি এও শিওর রৌনক স্যার আমাকে ফেরাবে না। কুহুর দিকে তাকিয়ে রূপসার উদ্দেশ্যে বলল আরিয়ান, তোর সাহস আছে বলতেই হয়। স্যারকে দেখলেই তো ভয় লাগে। কি জানি হয় আজ, কে জানে। তবে আমরা মনে প্রাণে চাই তোদের মিল হোক। কি বলিস কুহু? কুহু কোনোরকম উত্তর দিল না। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে আছে তার। সকালে রিশার সঙ্গে কথা বলার পর মনটা প্রচণ্ড খারাপ হয়ে আছে। তার উপর রূপসার এসব কথা শুনে কষ্ট দ্বিগুণ হলো। এলোমেলো পা ফেলে পাঁচতলা ভবনের দিকে ছুটল। কুহুর এরূপ আচরণে সবাই চমকে গেল।
শব্দ করে হেসে ফেলল সবাই। এতদিনে কাজ হয়েছে বলে মনে হলো। তৎক্ষণাৎ সবাই কুহুর পেছনে ছুটল। দরকার হয় আরও রাগিয়ে দেবে, তবুও মুখ থেকে আজ কথা বের করে ছাড়বে। খানিকক্ষণের মাঝে পরীক্ষা শুরু হয়ে যাবে। হুড়োহুড়ি করে যে যার ডিপার্টমেন্টে চলে গেল। কুহু উপরে উঠছে ধূপধাপ সিঁড়ি ভেঙে। পেছনে রূপসারা অনুসরণ করছে। তাদের পরীক্ষা হবে অন্য ভবনে। তবে কুহু কোথায় যাচ্ছে? সুইসাইড করতে নয় তো? চারতলা উঠতেই রনককে দেখতে পেল কুহু। হাত ভর্তি খাতা নিয়ে তাতে দৃষ্টি বুলিয়ে যাচ্ছিল। দূর থেকে জোরালো স্বরে ডাকলো, রনক ভাই। চেনা কণ্ঠস্বর পেয়ে দৃষ্টি তুলে তাকালো রনক। ততক্ষণে কুহু এগিয়ে গিয়ে চাপড়ে ধরল রনককে। আশেপাশে কিছুই খেয়ালে নেই তার। এরূপ কিছুর জন্য প্রস্তুত ছিল না রনক। পেছনে দৃষ্টি আটকে রইল তার, কারণ ঠিক পেছনে ৮ জোড়া চোখ অবাক দৃষ্টি নিয়ে দেখছে তাদের। কুহু হু হু করে কেঁদে ফেলল। শরীর মৃদু কাঁপছে কান্নার দাপটে। সকাল থেকে মন তীব্র খারাপ হয়ে আছে তার। রনক অপ্রস্তুত হলো। কিরূপ প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারল না। পেছনে ছাত্রছাত্রীদের চোখে তাকাতে পারছিল না। পেছনে খালি ক্লাসরুম দেখতে রনককে টেনে নিয়ে গেল কুহু। রনক হতভম্ব। রূপসা অবাক কণ্ঠে বলল, ওরা ফাঁকা ক্লাসরুমে কেন গেল? নয়ন উত্তর দিল, হয়তো ব্যক্তিগত কোনো কথা বলতে। বাদ দে, চল আমরা ক্লাসে চলে যাই, পরীক্ষা শুরু হয়ে যাবে। রূপসা পাশ থেকে সোহার হাত টেনে নিয়ে উপরে যেতে যেতে বলল, এ অবধি যখন এসেছি তখন দেখে যাব তারা দুইজন ফাঁকা ক্লাসরুমে কি করছে। নয়ন পা বাড়াতে গেলে আরিয়ান থামিয়ে দিয়ে বলল, এমনি স্যার আমাদের দেখে নিয়েছে, যদি এখন ধরা খাই না তাহলে বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। চল আমরা ক্লাসে চলে যাই, কুহুকে পরে আটঘাট বেঁধে ধরবো। অগত্যা আরিয়ানের সঙ্গে চলে গেল নয়ন। রনকের শার্টের কলারে দুহাত চেপে নিয়ে কান্নারত স্বরে বলল কুহু, শাহিনুর মাহি ম্যাম তো কবে থেকেই নজর দিচ্ছে আপনার উপর। এখন রূপসহ কত শত ছাত্রী আড়ালে কত কিছু বলে আপনাকে নিয়ে, আমার কষ্ট হয়, খারাপ লাগে আমার। আমাদের বিয়ের সম্পর্কটা কেন লুকিয়ে যাচ্ছেন আপনি? আমি আর এসব শুনতে পারছি না, ধৈর্য কুলাচ্ছে না আমার। আমি আপনাকে ভালোবাসি রনক ভাই, কেন বোঝেন না আপনি সেটা? প্রচণ্ড মন খারাপ থেকে অনর্গল কথাগুলো বলে গেল কুহু। রনক নিষ্পলক তাকিয়ে দেখছিল কুহুর কান্না। এই কান্না মাখা মুখ তাকে কষ্ট দিচ্ছে না, বরং অন্যরকম এক প্রশান্তি দিচ্ছে বক্ষস্থলে। এত রাগ দেখিয়েও ভালোবাসা বলা যায়, সেটাই মাথামোটা মেয়েকে না দেখলে বোধহয় জানতই না। রনককে চুপ থাকতে দেখে খানিক উঁচু হয়ে রনকের কানের পাশে ভাঙ্গা স্বরে বলল কুহু, আপনি শুধু আমার, শুধুই আমার। কথাটুকু বলে এক অপ্রত্যাশিত কাজ করে বসলো। রনকের ওষ্ঠ যুগলে নিজের ঠোঁটজোড়া মিলিয়ে নিল। তৎক্ষণাৎ কুহুর কোমরে হাত রেখে খানিক উঁচু করে ধরল রনক। সাড়া দিল নিচেও। রূপসা সোহার চোখ ছানা বড়া, মুখ আপনা আপনি হা হয়ে গেল দুজনের। চোখের চশমা ঠিক করে নিয়ে ফিসফিস করে বলল সোহা, আমি ঠিক দেখছি রে রূপসা, মানে আমাদের লাজুক আর ভদ্র কুহুর নিচ থেকে চুমু খাচ্ছে রনক স্যারকে, তাও ঠোঁট চুমু। তাই তো দেখছি, এখানে না আসলে তো বিশাল কিছু মিস করে ফেলতাম। এতদিন সিনেমাতেই দেখেছি, আজ বাস্তবে দেখছি। রৌনককে স্যারকে দেখ, কি সুন্দর করে কুহুকে জড়িয়ে ধরে আছে। রূপসার চোখের সামনে হাত রেখে বলল সোহা, অনেক দেখেছিস, চল এবার, পরীক্ষা শুরু হয়ে গেছে, কখন না ধরা পড়ে যাই। বেশ অনেকটা সময় নিয়ে ছাড়ল কুহু। আবারও কান্না পাচ্ছে তার। আজকের দিনটাই তার জন্য খারাপ মনে হচ্ছে। সকালে ঘটনাটা রনককে বলল না। কুহুর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল রনক, আমাদের বিয়ের বিষয়টা আর বোধ হয় লুকোনো থাকবে না কুহু। তখন যেভাবে জড়িয়ে ধরেছো আমাকে, পেছনে তোমার বন্ধুরা ছিল। কি ভাবছে তারা কে জানে? হয়তো ভাবছে স্যারের আর স্যারের ছাত্রী দুটোর একটারও চরিত্রে ঠিক নেই। এমন বোকামুকেও করে। হঠাৎ যেন হুঁশ ফিরল কুহুর। খারাপ লাগার সঙ্গে ঈষৎ লজ্জাও লাগলো। কোনো প্রত্যুত্তর করল না সে। দ্রুত চলে গেল। রিকশায় আনমনা হয়ে বসে আছে রিসা। সময় বলছে পরীক্ষা শুরু হয়ে গেছে, অথচ বইটাও ছুঁয়ে দেখেনি। সবকিছুতে বিতৃষ্ণা এসে যাচ্ছে। কুহুর সঙ্গে আজকে খুব বাজে ব্যবহার করে ফেলেছে, সেটা মনে হতেই অপরাধবোধ হচ্ছে। রিকশার সিগন্যালে পড়তেই ভাবনার ঘোর কাটল রিসার। আচমকা দূরদৃষ্টি পড়তেই দেখলো ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে রাতিম। বক্ষস্থল ধক করে উঠল রিসার। ব্যাগ থেকে টাকা বের করে কোনো রকম রিকশালার হাতে ধরিয়ে দিয়ে সেদিকে ছুটল। পেছন থেকে জোরালো স্বরে ডাকলো। চলন্ত পা দুটো থেমে গেল রাতিমের। ঘাড় ঘুরিয়ে তাকালো সে। ছুটতে ছুটতে আসলো রিসা। রাতিমের সামনে দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস ফেললো। হাসি মুখেই জিজ্ঞেস করলো রাতিম, কেমন আছো আইরিশ? পড়াশোনা কেমন চলছে? রাতিমের এমন প্রশ্নে ভীষণ অবাক হলো রিসা। কেমন স্বাভাবিক লাগছে লোকটাকে। রিসাকে কষ্ট দেখি একটুও খারাপ বা অনুশোচনা হয়নি তার। সরাসরি প্রশ্ন ছুড়ল, গত 1 মাস যাবত আপনার ফোন বন্ধ কেন? কয়েক সেকেন্ড চুপ থেকে বলল রাতিম, আমার আগের ফোনটা হারিয়ে গেছে, সিম আর ওঠাইনি, নতুন সিম কিনেছি।
তাই হয়তো যোগাযোগ হয়নি তোমার সাথে। আমি আপনার ফ্ল্যাটে অনেকবার গিয়েছি, পাইনি। আমার চাকরিটা চলে গেছে, গ্রামে চলে গিয়েছিলাম। রাতিমের কথায় স্তব্ধ হয়ে গেল রিশা। চাকরি হারানোর কারণেই কি রিশার মুখোমুখি হয়নি সে? রিশার পাঠানো বার্তাটা কি তবে পায়নি? শক্ত চোখে মুখে বলল, শেষবার আমায় কেন ডেকেছিলেন? কি বলতে চেয়েছিলেন আমায়? আশা করি নির্দ্বিধায় বলবেন, কোনো সংকোচ রাখবেন না। রাতিম হাতঘড়ির দিকে তাকালো, মাথায় ঘাম জমল, তার যথেষ্ট স্বাভাবিক হয়ে বলল, সেটা আগেই বলেছিলাম, আমার অসুস্থতার সময় তুমি সাহায্য করেছো, তাই ভেবেছিলাম তোমাকে একটা ট্রিট দিই, এই আর কি। আপনি কথা ঘোরাচ্ছেন রাতিম ভাই। আশেপাশে তাকিয়ে নিয়ে বলল রাতিম। আমার সময় নেই আইরিশ, কাজ আছে, আসছি। চলে যাওয়ার জন্য পা বাড়ালো রাতিম। কোমল হাতে রাতিমের হাত চেপে ধরল রিশা। আশ্চর্য হয়ে গেল রাতিম, এমন কিছু ঘটবে বোধহয় আশা করেনি। রিশার চোখ দুটোতে জলেরা ভিড় জমিয়েছে, নাকের ডগায় জমেছে ঘাম, পাতলা ঠোঁট জোড়া মৃদু কাঁপছে। প্রখর রোদ্দুর এসে ছুঁয়েছে কপাল। রাতিমের ভেতর জুড়ে রয়ে গেল প্রলয়ঙ্কারী ঝড়, নিমেষে গুড়িয়ে দিল তার অন্তঃকরণ। ভাগ্যিস ভেতরের অবস্থা প্রকাশ্যে দেখা যায় না। শুকনো ঢোক গিলে নিয়ে বলল রিশা, কেন মিথ্যে বলছেন রাতিম ভাই? আমার পাঠানো সেদিনের মেসেজ কি আপনি দেখেননি? আমি আপনাকে ভীষণ ভালোবাসি। এই কয়টা দিন আমার কিভাবে গিয়েছে আপনি ধারণাও করতে পারবেন না। আমি জানি আপনিও আমায় ভালোবাসেন। সেদিন আপনার পকেট থেকে পড়ে যাওয়া গোলাপটা আমি এখনো সযত্নে রেখে দিয়েছি। বুঝেছি চাকরি চলে গেছে বলে আপনি এমন করছেন, তাই তো? আপনি তো শিক্ষিত ছেলে, যে কোনো সময় চাকরি হয়ে যাবে। রিশার হাত ছাড়া দিয়ে সরিয়ে দিয়ে কাঠিন্য স্বরে বলল রাতিম, কি আবল তাবল বলছো? আমি কি কখনো এরকম কিছু বলেছি তোমাকে? নাকি ইঙ্গিত দিয়ে বুঝিয়েছি? রনকের বোন তুমি, আমার ছোট্ট বোনের মতোই। এমন বলার আগে মুখে বাঁধলো না তোমার? রিশার গলা ধরে এলো, পৃথিবী তাকে কেন্দ্র করে ঘুরতে লাগলো। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল অনর্গল। রাতিমের কপালে ঘাম ছুটে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে অপ্রত্যাশিত এক কাজ করে বসলো রিশা। দ্রুত ছুটে এসে জড়িয়ে ধরল রাতিমকে। চোখ বন্ধ করে ফেলল রাতিম। নিঃশ্বাস আটকে আসতে চাইল। এই মুহূর্তে মৃত্যু চলে আসলো বোধহয় তাকে আলিঙ্গন করার সহজ হতো তার জন্য। রিশার শরীর মৃদু কাঁপছে, জড়িয়ে নিতে পারল না রাতিম। পাথরের মতো দাঁড়িয়ে রইল। চোখ দুটো বুঝি জ্বালা করছে তার। কান্নার দাপটে গলার স্বর ভেঙে গেল রিশার। থেমে থেমে বলল, আপনার ভালোবাসা আমাকে কতটা ব্যাহে আর নির্লজ্জ করে দিয়েছে দেখুন। জানি না কেন এমন করছেন, আমার খুব কষ্ট হচ্ছে রাতিম ভাই। জোরপূর্বক রিশাকে ছাড়িয়ে দাঁড় করালো রাতিম। আশেপাশে অনেকে তাকিয়ে আছে। রিশার হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বারটা তুলে দিল। কোনো রকমে বলল, এটা আমার নতুন সিমের নাম্বার, পরে কথা হবে তোমার সাথে, আসছি। কথাটুকু বলেই লম্বা লম্বা পা ফেলে চলে গেল রাতিম। সামনে রিকশা পেতেই উঠে বসলো। নিজের কান্নাটা আর ধরে রাখতে পারল না, ফুফিয়ে কেঁদে ফেললো। আর কিছুটা সময় দাঁড়িয়ে থাকলে নিজের শক্ত খোলসটা ধরে রাখতে পারতো না। ইচ্ছে করে আগের নাম্বার থেকে রিশাকে ব্লক করে রেখেছিল। আজকে কাকতালীয়ভাবে দেখা হয়ে যাবে ভাবেনি। বাধ্য হয়ে অন্য সিমের নাম্বারটা দিয়ে এসেছে, নয়তো আজ সহজে নিস্তার মিলত না এখান থেকে। এদিকে বাড়ি থেকে রূপা ফোন করছে, দ্রুত যেতে হবে। পরীক্ষা শেষ হয়েছে অনেকক্ষণ আগেই। অস্থির হয়ে বের হয়ে রিশাকে ফোন করেছে কুহু। পরীক্ষা মিস হওয়ার মতো মেয়ে নয় রিশা। কি চলছে মেয়েটার মনে? অনেকদিন যাবৎ মনে হচ্ছে কিছু ঠিক নেই। কয়েকবার রিং বাজতেই রিসিভ হলো। কুহুকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল রিশা, আমি জানি তুই কেন ফোন করেছিস। পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলাম, মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট হই, বাইকের সাথে ধাক্কা লাগে, পায়ের আঙুলে চোট পেয়েছি খুব। ভাইয়াকে ফোন করে জানিয়ে দিয়েছি পরীক্ষা দিতে পারবো না। অস্থির কণ্ঠে শুধালো কুহু। এখন কেমন আছিস? বেশি ক্ষতি হয়নি তো? আরে না, চিন্তা করিস না, বাসায় আয় জলদি। আচ্ছা। চিন্তা সম্পন্ন দুর্বৃত্ত হলো কুহুর। স্বস্তির শ্বাস ফেলল। এই রনক স্যারটাও না, রিশা যে তাকে ফোন করেছে একবার জানাবে না? নিজেকে আবার জ্ঞানী ভাবে। তাই প্রেম কবে থেকে চলছে ম্যাডাম? আরিয়ানের কথা শুনে ঘুরে তাকালো কুহু। সবাই দাঁড়িয়ে আছে একত্রে। অপ্রস্তুত হলো কুহু। তখন মাথা এতটাই বিগড়েছিল যে আশপাশ না দেখেই রনক ভাইকে জড়িয়ে ধরেছিল। এখন লজ্জাও লাগছে খুব। অবশ্য জবাবটা ভেবেই নিয়েছে। লম্বা দম নিয়ে সবকিছু খুলে বলল কুহু, কিভাবে তাদের বিয়ে হয়েছে। সব শুনে রূপসা বলল, আমাদের কি তোর বোকা মনে হয়? যে কোনো একটা গল্প বানিয়ে বলে দিবি আর আমরা সেটা বিশ্বাস করে নেব? ক বছর ধরে প্রেম চলছিল বল? রিশার খাতিরে স্যারের বাসায় তোর প্রায় যাতায়াত ছিল। কপালে ঈষৎ বিরক্তির ভাঁজ ফেলে বলল কুহু। আরে সব সত্যি বলছি, রনক ভাই তো দু চোখে সহ্য করতে পারতো না আমায়। ফুস করে দম ফেলে বলল সোহা। তাই তাকে একটা অসহ্যকর মানুষকে বিয়ে করতে চাই বল? তোর বিয়েতে ঝামেলা হোক তাতে রনক ছেড়ে কি আসে যায়? এমনি এমনি বিয়ে করে নিল তোর মতো বিরক্তিকর মানুষকে।
কুহু যেন এক ভাবনায় মগ্ন হয়ে গেল। রনক ভাই তাকে বিয়ে করবে এটা তো সে সময় অবাস্তব ছিল তার কাছে। ভেবেছিল সম্মান বাঁচাতে হয়তো বিয়েটা করেছে, পরে হয়তো সব স্বীকার করে পথ আলাদা করে নেবেন। তবে সব তো উল্টো ঘটল। রনক ভাইয়ের চোখে বিরক্তিকর কুহুটা এখন সবচেয়ে বেশি ভালোবাসার কেউ হয়ে গেল। মানব মন কি এতই বিচিত্র? কেউ নিজেও তো রনক ভাইকে সহ্য করতে পারেনি, আজ এই সময় এই লোকটাই তার সমস্তটা দখল করে নিয়েছে। কুহুকে চুপ থাকতে দেখে সবার সন্দেহ গাঢ় হলো। নয়ন বলল, হতে পারে কুহুকে স্যার দয়া করেছেন, বদনাম হবে বলেই বিয়ে করে নিয়েছেন। এখন সব ঝগড়া ফুলে হয়তো ভাব হয়ে গেছে দুজনের মাঝে। চট করেই কুহু বলল, হ্যাঁ হ্যাঁ, নয়ন বুঝতে পেরেছে বিষয়টা, ঝামেলা হয়েই বিয়েটা হয়েছে। এখন মনে হচ্ছে আমাদের মাঝে ভাব হয়ে গেছে, বুঝলি? কুহুর এই অন্তরে সন্তুষ্ট হতে পারল না কেউই। কিছু তো একটা পূর্বসূত্র আছে। সকলের কথার মাঝে রনক উপস্থিত হলো ক্যাম্পাসে। সবাই বেশ ভদ্রভঙ্গিতে দাঁড়িয়ে গেল, সালাম জানালো। কুহুর দিকে তাকিয়ে জবাব দিল রনক। ভরাট স্বরে বলল, বাসায় যেতে হবে, চলো, আমি বাইকে অপেক্ষা করছি। কতটুকু বলেই হাঁটা ধরল রনক। উপস্থিত সবাই আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেল। রনক স্যার তাদের সামনে এমন কিছু বলবে এটা অকল্পনীয় ছিল। কুহু অপ্রস্তুত হয়ে আশেপাশে তাকালো। ক্যাম্পাস একেবারে খালি বললেই চলে, সবাই বেরিয়ে গেছে এতক্ষণে। কিছু দূর যেতেই ফের ফিরে আসলো রনক। কুহুর হাত ধরে বলল, যেতে বললাম তো, এখনো দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? ঠিক কি উত্তর দেবে ভেবে পেল না কুহু। বাকি সবার দিকে তাকালো। ভূত দেখার মতো চমকে তাকিয়েছে সবাই। এক পলক সেই দিকে তাকিয়ে বলল রনক, কুহু, এতক্ষণ যাবত তোমাদের যা যা বলেছে সব সত্য, নয়তো এই গর্ধব মেয়েকে যেচে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। কতটুকু বলেই কুহুকে নিয়ে চলে গেল রনক। ইচ্ছে করেই ওদের এই কথাটা বলল, নয়তো সব কয়টা গোয়েন্দাগিরি শুরু করে দিত, আর ঠিক কুহুর ব্রেন ওয়াশ করে দিত। সবাই কুহু আর রনকের যাওয়ার পানে তাকিয়ে রইল। তপ্তশ্বাস ফেলে বলল আরিয়ান, দেখলি কেমন আচরণ করলো স্যার? অপমানও তো করলো কুহুকে। দয়া মায়া ভালোবাসা আছে না কি কে জানে। রূপসা বলল, আমি আর সোহা তো ভাবলাম ওদের মাঝে আগে থেকেই কিছু চলছে। ফাঁকা ক্লাসরুমে কি হয়েছে তা তো আর তোরা দেখিসনি। এখন আফসোস হচ্ছে, এই রকচটা স্যারের সঙ্গে সারাদিন থাকবে কি করে কুহু? নয়ন বলল, টিকবে না, এই সম্পর্ক বেশি দিন যাবে না। দেখলি না কিভাবে খোঁটা দিয়ে গেল? এই জন্যই স্যার হয়তো ভার্সিটিতে সবার থেকে বিয়ের ব্যাপারটা লুকিয়ে গেছেন। নয়নের কথা শুনে অত্যল্পকালে বাকি তিনজনের মুখে আধার নামলো। কুহুর জন্য খারাপ লাগলো। সারা রাস্তায় রনকের সাথে একটা কথাও বলেনি কুহু। রাগে গা ফেটে পড়ছে। বন্ধুদের সামনে কত বড় অপমানটাই না হলো সে। অথচ বড় মুখ করে বলেছিল তাদের মধ্যে ভাব হয়ে গেছে। এই তার নমুনা? আর চোখ কুহুকে পর্যবেক্ষণ করছে রনক। লুকিয়ে মিটিমিটি হাসছে। ভয়ানক রাগলে দারুণ লাগে কুহুকে। গাল দুটো বেলুনের মতো ফুলে যায় কেমন। ড্রেসিং টেবিলের কাছে আসতে নীলরঙা ছোট্ট একটা চিরকুট দেখতে পেল কুহু। কপালে ভাঁজ পড়ল তার। তৎক্ষণাৎ হাতে তুলে নিয়ে খুলে পড়তে লাগলো। চিরকুটটা পড়তেই ওষ্ঠকোণে হাসি খেলে গেল কুহুর। এক দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। রনক অবাক হয়ে তাকিয়ে রইল। মুহূর্তে হাসি মুখে কোথায় ছুটে গেল। ঋষার রুমে এসে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল কুহু। চমকে উঠল। অন্ধকার রুমে টেবিলের উপর মোটা মোটা মোমবাতি জ্বলছে। পাশে ছোট্ট একটা কেক। ঋষাকে ডাকলো কুহু। এগিয়ে গেল কেকের দিকে। কেকের উপর বড় করে সরি লেখা। খুশিতে চোখে পানি চলে আসলো কুহুর। হঠাৎ করে রুমের লাইট জ্বলে উঠল। ঘাড় ঘুরিয়ে ঋষাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল কুহু। কেঁদে ফেলল। মাথায় হাত বুলিয়ে দিল ঋষা। চোখ ঝাপসা হয়ে উঠল। কুহু তার উপর কখনোই অভিমান করে থাকতে পারবে না জানে। ভাঙ্গা গলায় বলল, তুই খুব ভালো কুহু, খুব বোকাও। তোর ওপর যে রাগ যে দেখাবে সে নিজেই দ্বিগুণ কষ্ট পাবে। সকালে তোর সাথে খুব বাজে আচরণ করে ফেলেছি। কান্না দাপটে কিছু বলতে পারল না কুহু। দরজার কাছে দাঁড়িয়ে দেখলো রনক। পরক্ষণে নিশ্চুপ প্রস্থান করলো। কুহুকে সোজা করে দাঁড় করিয়ে কেক কাটালো ঋষা। খাইয়ে দিল যত্ন নিয়ে। খানিকটা কেক ঋষাকে খাইয়ে দিয়ে বলল কুহু, মানুষের যখন মন মেজাজ ঠিক থাকে না তখন সে নিজের মাঝেই থাকে না। আমি কয়েকদিন ধরে খেয়াল করছি তুই ঠিক নেই। কি হয়েছে বল না আমায়। কুহুর দিকে নিষ্পলক তাকিয়ে রইল ঋষা। আবারও খুব কান্না পাচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, আমি ভালো নেই কুহু, ভেতর থেকে ভেঙে নিঃশেষ হয়ে গেছি। চাইলেও রাতিম ভাইয়ের বিষয়টা কুহুকে বলা সম্ভব নয়। নাক টেনে বলল, আমরা যে জিনিসটা নিয়ে বেশি আশা করে ফেলি, স্বপ্ন দেখি, সেটা যখন পাই না তখন মন মানতে চায় না। চাইলেও নিজেকে মানানো যায় না, তবুও চলতে হয়। এত সব ভাবলে হয় না। আমিও জানি সব একদিন হয়তো ঠিক হয়ে যাবে।
তুই আশফিক ভাইয়ের জন্য এখনো কষ্ট পাচ্ছিস? রিশা কোনো উত্তর দিল না। কুহুকে বলল গিয়ে ফ্রেশ হয়ে নিতে। মাথা ব্যথা করছে তার। রিশার পায়ের ব্যান্ডেজ করা আঙ্গুলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চলে গেল কুহু। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা এঁটে দিল। শরীর কাঁপছে। আজকের ঘটনাটা মস্তিষ্ক থেকে বেরোতে চাচ্ছে না। কেন রাতিম ভাই এমন ব্যবহার করলো? রিশার ভাবনা কি এতটাই ভুল ছিল? স্পষ্ট রাতিম ভাই চোখে ভালোবাসা দেখেছিল নিজের জন্য, তাহলে কেন দূরে ঠেলে দিচ্ছে এখন? রুমে এসে ফোন হাতে নিল কুহু। ফেসবুকে আশফিকের আইডিটা খুঁজে বের করলো। কিছুটা স্ক্রল করতেই দেখলো বেশ কয়েকটা পোস্ট করা। কেমন বিরহের আভাস মিলল। তবে কি সম্পর্ক ঠিক নেই তার? শত চিন্তা মাথায় নিয়ে আশফিকের ছোট্ট একটা মেসেজ পাঠালো। অপেক্ষা করতে লাগলো উত্তরে। সেই কখন ফিরেছে? ফ্রেশ হওনি কেন এখনো? ভরাট পুরুষালীর স্বর শুনে আটকে উঠল কুহু। কোনো রকম ফোনটা খাটে রাখলো। রনকের হাতে 2 মগ কফি। হঠাৎই রাগের কথা মনে পড়ে গেল কুহুর। আজকে তাকে অপদস্থ করেছে রনক ভাই। টেবিলের উপর মগ 2টি রাখলো রনক। কুহু চলে যেতে নিলেই হাত চেপে ধরল। ছাড়াতে চেষ্টা করলো কুহু। চোখে মুখে এখনো তীব্র অভিমান। হাত টেনে ধরে কাছে দাঁড় করালো রনক। দুহাতে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। একটুও নাড়ার শক্তি পেল না কুহু। লেপ্টে রইল শক্তপোক্ত বুকে। হাত বাড়িয়ে কুহুর কপাল থেকে কাটা চুলগুলো কানের পেছনে গুজে দিল রনক। শীতল কণ্ঠে বলল, দেখো বাচ্চাদের মতো ঠোঁটের কোনায় কেকের ক্রিম লেগে আছে তোমার। কথাটুকু শুনতেই ঘাড় ঘুরিয়ে আয়নার দিকে তাকালো কুহু। সত্যি লেগে আছে ঠোঁটের পাশে। ছাড়ুন, মুছে নিচ্ছি আমি। কুহুর কথা তোয়াক্কা করল না রনক। মাথা খানিকটা নিচু করে কুহুর ঠোঁটে লেগে থাকা ক্রিমটুকু খেয়ে নিল। কাঠের পুতুলের মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইল কুহু। ভারী নিঃশ্বাস সারা মুখে ছড়িয়ে গেল তার। হৃদস্পন্দন বেড়ে গেল। চোখ তুলে তাকালো না। গালে আদরে ভাবে ঠোঁট ছুঁয়ে দিল রনক। মেরুদণ্ড বরাবর শীতল স্রোত বয়ে গেল কুহুর। অভিমানের বরফ গলল না। কানের কাছে ফিসফিস করে বলল রনক, বোকানে, তোমার অভিমানের পাহাড় কিভাবে গড়িয়ে দিতে হয় সেটা রৌনকের খুব ভালো করেই জানা আছে। একবার জড়িয়ে নাও আমাকে, দেখবে অভিমান গলে জল। কথাটুকু বলেই কুহুকে কোলে তুলে নিল রনক। নেমে যাওয়ার জন্য হাত পা ছোড়াছুড়ি করলো কুহু। খাটে এসে কুহুকে নামিয়ে দিয়ে শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখলো রনক। কুহুর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। নিশ্চুপ হয়ে রইল। মাথা তুলে কুহুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রনক। মাথা কাত করে অন্য পাশে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে কুহু। চোখ দুটো জলে ভাসে মনে হচ্ছে। নাকের ডগা রক্তিম হয়ে উঠল। যে কোনো সময় কেঁদে ফেলবে ভাব। মুচকি হাসল রনক। মাথা নুয়ে কুহুর থুতনিতে চুমু খেল। দৃষ্টি ঘুরিয়ে রনকের দিকে তাকিয়ে বলল কুহু, আপনার এই আদিক্ষেতা ভালো লাগছে না আমার। আমাকে যখন আপনার পছন্দই নয়, তাহলে সেদিন বিয়ে কেন করেছিলেন? এসব আমার প্রতি আপনার দয়া আর সহানুভূতি নয় তো? কুহুর ঠোঁটের মাঝে আঙ্গুল রেখে কথা থামিয়ে দিল রনক। তপ্ত শ্বাস ফেলে বলল,